হরে কৃষ্ণ। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে অ্যানথ্রোপোলজি অপশনাল সিলেবাস কম্পারিজন নিয়ে। ইউপিএসসির অ্যানথ্রোপোলজি অপশনাল সিলেবাস এবং WBCS এর অ্যানথ্রোপোলজি অপশনাল সিলেবাসকে আমরা আজকে কম্পারিজন করব, বাট এটা পার্ট 1 কম্পারিজন হবে, বিকজ বুঝতেই পারছো দুটো এক্সামেরই যেহেতু সিলেবাস কম্পারিজন করব, তো পেপার 1 পেপার 2 যেহেতু দুটো পেপার এক্সাম হয়, তো দুটোই যদি একই দিনে করি ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো যার জন্য এটাতে আমরা শুধুমাত্র পেপার 1-এ সিলেবাসটা অ্যানালিসিস করবো অ্যানথ্রোপোলজি অপশনালের। এরপরে যে পার্ট 2 ভিডিওটা আসবে সেটাতে আমরা পেপার 2-এর অ্যানথ্রোপোলজি অপশনাল সিলেবাসকে কম্পারিজন করব। তো আজকে আমরা পেপার 1-এর ইউপিএসসিটাও দেখবো, WBCS-এরটাও দেখবো। তো WBCS-এর পুরনো সিলেবাসে যে অ্যানথ্রোপোলজি অপশনালে যা সিলেবাস ছিল সেটাই সেম রয়েছে, তো সেটাকেই আমি দিয়ে দিয়েছি পিডিএফে। যারা এই পিডিএফটা কালেক্ট করতে চাও, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখান থেকে জয়েন করে নিতে পারো। তো সেখান থেকে তোমরা কালেক্ট করে নিতে পারবে পিডিএফটা। তো আজকে এবং আগামীকাল এই দুটো সিরিজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এরপরে তোমাদের স্টার্ট হবে হচ্ছে বেঙ্গলি ভার্সনের সিলেবাস অ্যানালিসিসটা, যেটা বেঙ্গলি ভার্সন পিডিএফটা রয়েছে সেটাও দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলে, তো সেখান থেকেও তোমরা কালেক্ট করে নেবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমেই আসছি আমরা অ্যানথ্রোপোলজি পেপার 1 ইউপিএসসি সিলেবাসে। ফার্স্ট টপিকে কি বলছে, এখানে টপিকগুলো সিলেবাসগুলোকে 1.1, 1.2, 1.3 এইভাবে করে ভাগ করা রয়েছে। প্রথমে রয়েছে মিনিং, স্কোপ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি, মানে অ্যানথ্রোপোলজি বলতে কি বোঝায়, নৃতত্ত্ব বা নৃবিদ্যা, যেখানে আমরা মানুষের ইতিহাস সম্পর্কে, মানুষের A to Z, অ্যাকচুয়ালি নৃ কথাটার মানেই হচ্ছে নর থেকে এসছে, নরধাতুর থেকে, আর অ্যানথ্রোপোলজি মানেই হচ্ছে তাই, যেখানে আমরা মানুষকে একটা হলিস্টিক স্টাডি আমরা করে থাকি, মানুষের ইচ অ্যান্ড এভরিথিং, মানে তার জন্ম থেকে, মৃত্যু থেকে, তার ভাষা থেকে, কালচার থেকে, ফিজিওলজিক্যাল ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে, বায়োলজিক্যাল ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখানে আলোচনা করে থাকি। তো ফার্স্ট আমরা দেখবো সেটা হচ্ছে মিনিং, স্কোপ, ডেভেলপমেন্ট অফ অ্যানথ্রোপোলজি। এরপর 1.2-তে কী বলছে, রিলেশনশিপস উইথ আদার ডিসিপ্লিন, যেমন হচ্ছে সোশ্যাল সায়েন্স, বিহেভিয়ারাল সায়েন্স, লাইফ সায়েন্স, মেডিকেল সায়েন্স, আর্থ সায়েন্স এবং হিউম্যানিটি, মানে অ্যানথ্রোপোলজির সাথে বাকি অন্যান্য যে সাবজেক্ট রয়েছে, বাকি অন্যান্য যে ডিসিপ্লিন রয়েছে, ডিসিপ্লিন মানে এখানে সাবজেক্টকেই বোঝানো হয়, তো তার সাথে কীরকমভাবে অ্যানথ্রোপোলজি কাজ করে সেটা রয়েছে। এরপর 1.3-তে রয়েছে মেন ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি, দেয়ার স্কোপ অ্যান্ড রিলিভেন্স, অ্যানথ্রোপোলজির কী কী ব্রাঞ্চ রয়েছে এবং তার কী কী স্কোপ রয়েছে, কোথায় কোথায় কাজ করার জায়গা রয়েছে এবং কী কী রেলিভেন্স আছে বর্তমান দিনে তার কাজ করার ক্ষেত্রে। যেমন দেখো, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি, মানে একটা হচ্ছে বায়োলজিক্যাল, আমাদের শরীর রিলেটেড যেগুলো ডেভেলপমেন্টস হয়েছে হিউম্যান, মানুষের শরীর তৈরি হতে, অ্যানাটমি যেগুলো রয়েছে বা আদার্স যা যা রয়েছে। এছাড়া আর্কিওলজিক্যাল, যেটা আমাদের হচ্ছে প্রত্নতাত্ত্বিক এভিডেন্স যেগুলো পাওয়া গেছে, এবং লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি, ভাষাগত যেগুলো রয়েছে, তো সেগুলো আসছে হচ্ছে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজির পার্টির মধ্যে। এরপর আসে 1.4-এ হিউম্যান ইভলিউশন অ্যান্ড এমার্জেন্স অফ ম্যান, কীভাবে, এইবার এখান থেকে দেখো খুব ইম্পর্টেন্ট, 1.1, 1.2, 1.3 ইট ইজ কল্ড অ্যাজ আ জেনারেল অ্যানথ্রোপোলজি, মানে যেখানে অ্যানথ্রোপোলজির একটা বেসিক ইনফরমেশনস আমাদেরকে জানতে হয়, ডেফিনেশনসগুলো বুঝতে হয় এবং অ্যানথ্রোপোলজি কোন কোন জায়গাতে কাজ করে সেগুলো বুঝতে হয়। এইবার অ্যানথ্রোপোলজির মেজর যে সেকশনসটা আসে আমাদের পেপার 1-এর মধ্যে, তার ফার্স্ট পার্ট হচ্ছে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি। এক এক জায়গায় এক এক রকম নাম বলে, আগে ফিজিক্যাল ছিল বাট এখন এটাকে বায়োলজিক্যাল বলা হয়ে থাকে, তো বায়োলজিক্যালের মধ্যে টোটাল ফিজিক্যালটাও পড়ে যায়। কি বলছে, হিউম্যান ইভলিউশন অ্যান্ড এমার্জেন্স অফ ম্যান, মানুষের বিবর্তন কিভাবে হচ্ছে, যার ভেতর বায়োলজিক্যাল এবং কালচারাল ফ্যাক্টর কী কী ছিল, থিওরিজ অফ অর্গানিক ইভলিউশন, যার ভেতর প্রি ডারউইন এবং পোস্ট ডারউইনের আগে, ডারউইনের তত্ত্ব এবং ডারউইনের পরের সময় যারা যারা যে থিওরিগুলো দিয়েছে, সিনথেটিক থিওরি অফ ইভলিউশন, ব্রিফ আউটলাইন অফ টার্মস অ্যান্ড কনসেপ্ট অফ দ্য ইভলিউশনারি বায়োলজি লাইক ডলস রুল, স্কোপস রুলস, গজ রুল, প্যারালালিজম, কনভার্জেন্স, অ্যাডাপটিভ রেডিয়েশনস অ্যান্ড মোজাইক ইভলিউশন। তো এগুলো ডিফারেন্ট ইভলিউশনস এবং এখানে ডিফারেন্ট থিওরিজ রয়েছে যেগুলো ইভলিউশনারি থিওরি, তো সেই থিওরিগুলোকে এখানে আমাদেরকে স্টাডি করতে হচ্ছে, এটা বায়োলজিক্যাল বা ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যেই পড়ছে। এরপর 1.5 ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেট হচ্ছে আমাদের যারা আদিম মানুষ ছিল, তো তাদের আগে যারা ছিল তাদেরকে প্রাইমেট বলা হয়ে থাকে, মানে যাদের থেকে অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কিছুর উৎপত্তি হয়েছে। ইভলিউশনারি ট্রেন্ড এবং প্রাইমেট ট্যাক্সোনমি, প্রাইমেট অ্যাডাপ্টেশনস, কীভাবে তারা অ্যাডাপ্টেড হয়েছে, অ্যাবোরিয়াল এবং টেরিস্টেরিয়াল, অ্যাবোরিয়াল মানে গাছে থাকতো আর টেরিস্টেরিয়াল মানে ল্যান্ডে থাকতো। প্রাইমেট ট্যাক্সোনমি, প্রাইমেট বিহেভিয়ার, টার্সিয়ারি এবং কোয়াটারনারি, ফসিল প্রাইমেট যাদের জীবাশ্ম পাওয়া গেছে, লিভিং মেজর প্রাইমেট, কিছু প্রাইমেট এখনও বেঁচে রয়েছে। এছাড়া কম্পারেটিভ অ্যানাটমি অফ ম্যান অ্যান্ড এপস, ম্যান এবং এপসের মধ্যে কীভাবে ডিফারেন্স রয়েছে বা কম্পারেটিভলি এগুলোকে স্টাডি করা হয়ে থাকে। স্কেলিটন চেঞ্জেস ডিউ টু দ্য ইরেক্ট পশ্চার অ্যান্ড ইটস ইমপ্লিকেশন, স্কেলিটন মানে হাড় যেগুলো বডির যে স্ট্রাকচার রয়েছে সেটা কীভাবে চেঞ্জেস এসছে, কারণ কি আস্তে আস্তে তারা
প্রথমে বানরের মতো ছিল, পরে আস্তে আস্তে তারা স্ট্রেট হয়ে দাঁড়িয়েছে। তো ইরেক্ট পশ্চার মানে খারাপ পশ্চার। তো এইটা আসছে হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেটের মধ্যে। এরপর 1.6-এ আসছে ফাইলোজেনিক স্টেটাস, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ দি ফলোয়িং। ফাইলোজেনিক স্টেটাস এবং তাদের কোথায় কোথার থেকে তারা এসছে, ঠিক আছে, যার ভেতর দেখো এখানে বেশ কিছু টাইম পিরিয়ডের আমরা পড়বো, যেমন হচ্ছে প্লিও প্লেস্টোসিন, এখানে প্লেস্টোসিন হবে, প্লেস্টোসিন ঠিকই আছে, প্লেস্টোসিন হোমিনিডস ইন সাউথ অ্যান্ড ইস্ট আফ্রিকা, যেমন হচ্ছে অস্ট্রালোপিথেসিনস। তারপর হচ্ছে হোমো ইরেক্টাস, এগুলো ডিফারেন্ট হিউম্যান প্রাইমেটস যারা ইভলিউশনারি মানে বিবর্তনের পথে অ্যাকচুয়ালি আস্তে আস্তে কেউ বিলুপ্ত হয়ে গেছে, এবং যেটা আস্তে আস্তে পরে হিউম্যান ইভলিউশন বা মানুষ বর্তমান যে হোমো স্যাপিয়েন্স এসছে সেই জিনিসটা আসতে হেল্প করেছে। তো এদের এক একজন সম্পর্কে আমাদেরকে স্টাডি করতে হবে, তাদের কীরকম কী বোন ছিল, কীরকম ব্রেন ছিল, ল্যাঙ্গুয়েজ কীরকম ছিল, ব্রেনের ফাংশনস কীভাবে হতো, হাড়গোড় যেগুলো পাওয়া গেছে সেগুলো কীরকম কী ছিল, তো সমস্তটা এখানে স্টাডি করতে হয়। এরপর আসে হোমো ইরেক্টাস, যারা খাড়া হয়ে দাঁড়াতে পেরেছে, যাদের মেরুদণ্ডটা খাড়া হয়েছিল, যেমন হচ্ছে আফ্রিকাতে রয়েছে হচ্ছে প্যারান্থ্রপাস রয়েছে, ইউরোপে হোমো ইরেক্টাস হেলডেল বার্জেনিস, এবং এশিয়াতে রয়েছে হোমো ইরেক্টাস জাভানিকাস, হোমো ইরেক্টাস পেকেননেনেসিস। তো এরা হচ্ছে প্রত্যেকে হোমো ইরেক্টাস ভার্সনের মধ্যে পড়ে। এবার এক একজন এক একটা ইন্ডিয়ার থেকে আছে, কিছু বাইরে থেকে আছে, সবগুলো সিলেবাসে থাকলেই যে সব আমাদের পড়তে হয় এরকমটা নয়। যেহেতু আমাদের অ্যানথ্রোপোলজি অপশনালে এগুলো বলতে পারো আমাদের 5টা টোটাল কোশ্চেন লিখতে হয়, 8টা টোটাল কোশ্চেন আসে, মানে এক একটা কোশ্চেন 50 নম্বরের থাকে। তো এই 50 নম্বরের কোশ্চেনের মধ্যে আমাদেরকে 5টা কোশ্চেন লিখতে হয়, তো টোটাল 250 নম্বরের পেপার হয়। তো যার জন্য কি হচ্ছে এইখানে আমাদের সমস্তগুলো পড়তে হয় না, কিছু কোশ্চেন আমরা কিছু টপিক বাদ দিয়েও পড়তে পারি। যেমন এরপরে আসে সিতে রয়েছে নিয়ান্ডারথাল ম্যান, লা চ্যাপেলি অক্সেলসেন্স ক্লাসিক্যাল টাইপ রয়েছে, এছাড়া মান্ড কার্মেল প্রগ্রেসিভ টাইপ রয়েছে। তারপর রয়েছে রোডেশিয়ান ম্যান রয়েছে, হোমোস্যাপিয়েন্স যেমন হচ্ছে ক্রোম্যাগনন, গ্রিমাল্ডি এবং হচ্ছে চ্যালসেরি, এরকম 3টে ভাগে হোমোস্যাপিয়েন্স রয়েছে। তো এইখানে টোটাল হিউম্যান ইভলিউশনের যা যা বিবর্তন রয়েছে সেগুলো আমরা দেখব। এরপর আসে 1.7, এগুলো আগেরটা গেল 1.6। এরপর আসছে 1.7 বায়োলজিক্যাল বেসিস অফ লাইফের কী কী বায়োলজিক্যাল বেসিস, যেমন এটা পিওর বায়োলজি যেটাকে বলা হয়। এই জায়গাটা টোটাল বায়োলজি, যেমন দেখো সেল, ডিএনএ স্ট্রাকচার, রেপ্লিকেশন, প্রোটিন সিনথেসিস, জিন মিউটেশন, ক্রোমোজোম, সেল ডিভিশন, এই টপিকগুলো টোটালটা পিওর বায়োলজির থেকে পড়ছে। প্রিন্সিপাল অফ প্রি হিস্টোরিক আর্কিওলজি, এইবার খুব ইম্পর্ট্যান্ট, এখানে দেখে নাও এই 1.7 অবধি যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি বা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি। এরপর থেকে 1.8 থেকে যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, যেখানে আমাদের প্রত্নতাত্ত্বিক এভিডেন্সগুলোকে স্টাডি করতে হয়, যেটা আবার ইতিহাসের সাথে কানেক্টেড। প্রথম অংশটা বায়োলজির সাথে কানেক্টেড, মানে সায়েন্সের সাথে কানেক্টেড, পরের অংশটা হিস্ট্রির সাথে কানেক্টেড। যেমন দেখো প্রি হিস্টোরিক আর্কিওলজি, ক্রনোলজি, রিলেটিভ অ্যান্ড অ্যাবসলিউট ডেটিং মেথডস, মানে কী কী পদ্ধতিতে আমরা বুঝতে পারি যে এটা কত বছরের পুরনো, কত হাজার বা কত মিলিয়ন বছরের পুরনো। কালচারাল ইভলিউশন, ব্রড আউটলাইন্স অফ দ্য প্রি হিস্টোরিক কালচার, বেশ কিছু ব্রড আউটলাইন রয়েছে, যেমন দেখো প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, কপার, ব্রঞ্জ এজ এবং আয়রন এজ, যেগুলো আমরা পুনাম দালাল দাহিয়ার অ্যানশিয়েন্ট মিডাইভাল হিস্ট্রি যে বইটা রয়েছে ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টারে জেনারেলি আমরা পড়ে থাকি। এছাড়া যাদের হিস্ট্রি অপশনাল বা হিস্ট্রি আদার স্কুল বা কলেজ লাইফে পড়েছে তাদেরও অবশ্যই এটাতে হেল্প হয়। এরপর আসে কালচার, দ্য নেচার অফ 2.1-এ বলছে দ্য নেচার অফ কালচার। এইবার দেখো এইখান থেকে ইম্পর্টেন্ট, এইখান থেকে স্টার্ট হচ্ছে কালচারাল বা বলতে পারো সোশ্যাল, কাইন্ড অফ কালচারাল প্লাস সোশ্যাল। এখানে সোশ্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে এই অংশটা পড়ে, এই যে 2.1 থেকে সোশ্যাল অ্যানথ্রোপোলজি বা কালচারাল অ্যানথ্রোপোলজি স্টার্ট হচ্ছে। কি বলছে? দ্য নেচার অফ কালচার, দ্য কনসেপ্ট অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ কালচার, সংস্কৃতি বলতে কি বোঝো, এথনোসেন্ট্রিসিজম কাকে বলে, কালচারাল রিলেটিভিজম কাকে বলে। এরপর 2.2-তে বলছে নেচার অফ সোসাইটি, সমাজ কীরকম, কনসেপ্ট অফ সোসাইটি, এই অংশটা আবার সোশিওলজির মধ্যে কিছুটা পড়ে। সো অ্যানথ্রোপোলজি একটা ভীষণ ভার্সেটাইল একটা সাবজেক্ট, যেখানে যেহেতু আমরা মানুষকে নিয়ে স্টাডি করছি আর মানুষের জীবনে ইতিহাস, ভূগোল, বায়োলজি, তারপরে সোসাইটি, কালচার, ইচ অ্যান্ড এভরিথিং থাকবে। তো স্বাভাবিকভাবে কী হচ্ছে এখানেও সাবজেক্টের মধ্যে প্রচুর ভ্যারাইটি রয়েছে। তো যারা এখন অবধি ডিসাইড করোনি যে কোন সাবজেক্টকে অপশনাল সাবজেক্ট নেবে এবং ভিডিওটা দেখছো জানার জন্য যে সিলেবাস কী রয়েছে, তো তাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার টেস্ট করে দেখতে পারো, বিকজ এটা সত্যি ভীষণ একটা ভালো সাবজেক্ট, যেখানে ডাইভার্স একটা টপিক রয়েছে এবং কখনোই এই সাবজেক্টটা পড়তে বোরিং লাগে না, কারণ যেহেতু এটা আমাদের জীবনের সাথে, আর মানুষ সবসময় প্রত্যেকেই চায় যে আমরা নিজেরা কেমন সেটা জানতে। তো দ্যাট মিনস হচ্ছে এখানে আমাদের একটা ইন্টারেস্টের জায়গা অবশ্যই থাকে। এখানে এই অংশটা আবার সোসাইটির সাথে অনেকটা যায়, যেমন নেচার অফ সোসাইটি, কনসেপ্ট অফ সোসাইটি অ্যান্ড কালচার, কালচারাল ইনস্টিটিউশন, সোশ্যাল গ্রুপ এবং সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন। এরপরে আসছে হচ্ছে
2.3 যেখানে আমরা পড়বো কি বিবাহ নিয়ে, এটাও হিউম্যান লাইফের একটা মেজর পার্ট, যেমন ম্যারেজ কাকে বলে, ডেফিনেশন, ইউনিভার্সালিটি, লজ অফ ম্যারেজ, যেমন এন্ডোগ্যামি, এক্সোগ্যামি, হাইপারগ্যামি, তারপর রয়েছে হাইপোগ্যামি, ইনসেস্ট, ট্যাবু, টাইপ অফ ম্যারেজ, মনোগ্যামি, পলিগ্যামি, পলিঅ্যান্ড্রি, গ্রুপ ম্যারেজ, ফাংশনস অফ ম্যারেজ, বিয়ের কাজ কি, কত রকমের বিয়ে হয় সেগুলো সবই রয়েছে। ম্যারেজ রেগুলেশন যেমন হচ্ছে প্রেফারেন্সিয়াল, প্রেসক্রিপটিভ, প্রসক্রিপটিভ, ম্যারেজ পেমেন্টস লাইক ব্রাইড ওয়েলথ এবং ডাউরি। তো এখানে ডিফারেন্ট মানে ম্যারেজ সম্পর্কে টোটালটা জানতে হচ্ছে কত রকমের বিয়ে হয়, তারপরে হচ্ছে টাইপস অফ ম্যারেজ কী কী থাকে, বিয়ের নিয়ম কী কী রয়েছে, রেগুলেশনস, বিয়ে কী কী, বিয়ের ফাংশন কি, বিয়ে কেন মানুষ করে থাকে। তো এই টোটাল জিনিসটা ম্যারেজ সম্পর্কে আমাদের এখানে 2.3-তে পড়তে হচ্ছে। এরপর স্বাভাবিক বিয়ের পরে যেটা আসে সমাজে, দ্যাট ইজ হচ্ছে ফ্যামিলি। সো পরের পয়েন্টেই আসছে 2.4-এ ফ্যামিলি, ডেফিনেশন অ্যান্ড ইউনিভার্সালিটি, ফ্যামিলি, হাউস হোল্ড এবং ডোমেস্টিক গ্রুপস, ফাংশন অফ ফ্যামিলি, ফ্যামিলি কীভাবে কাজ করছে, টাইপস অফ ফ্যামিলি ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ দ্য স্ট্রাকচার, ব্লাড রিলেশন, ম্যারেজ, রেসিডেন্স অ্যান্ড সাকসেশন, ব্লাড মানে রক্ত সম্পর্কও থেকে দেখতে গেলে, বাড়ির দিক থেকে দেখতে গেলে, উত্তরসূরির দিক থেকে দেখতে গেলে কীভাবে ফ্যামিলি তৈরি হচ্ছে, ইম্প্যাক্ট অফ আরবানাইজেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ফেমিনিস্ট মুভমেন্ট অন দ্য ফ্যামিলি। তো এইগুলো টোটালটা আসছে কিসে, ফ্যামিলি মানে 2.4 যে রয়েছে সেখানে আসছে। পরে আসবো আমরা 2.5-এ কিনশিপ মানে আত্মীয়তার সম্পর্ক। এবার স্বাভাবিক বিয়ে হলে, পরিবার হলে তার সাথে আত্মীয়তার সম্পর্কও হবে। কিনশিপে কী কী বলছে দেখো, কনস্যাংগুইটি, এফিনিটি, প্রিন্সিপাল অ্যান্ড টাইপ অফ ডিসেন্ট, যার ভেতর রয়েছে ইউনিলিনিয়াল, ডাবল, বাইল্যাটারাল, অ্যাম্বিলিনিয়াল। এগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ এফিনিটির মধ্যে বা সম্পর্কের মধ্যে পড়ে। তো যারা অ্যানথ্রোপোলজি অপশনাল পড়ছো বা কারোর কাছে পড়েছো বা নিজেরা পড়ছো তারা ডেফিনেটলি জানবে। এখানে আমরা মেনলি হচ্ছে সিলেবাসটাকে অ্যানালাইজ করছি। ফর্মস অফ ডিসেন্ট গ্রুপস যেমন হচ্ছে বংশ পরম্পরায় যেমন থাকে, যেমন লিনিয়েজ, ক্ল্যান, তারপর ফ্যাক্টরি, মইটি, কিন্ড্রেড, এগুলো কাদেরকে বলা হয়ে থাকে। কিনশিপ টার্মিনোলজি, ডিফারেন্ট টার্মস এবং তাদের মানেগুলো আমাদেরকে মুখস্থ করতে হয়, যেমন ডেসক্রিপটিভ এবং ক্লাসিফিকেটরি, ডিসেন্ট, ফিলিয়েশন, কমপ্লিমেন্টারি ফিলিয়েশন, ডিসেন্ট এবং অ্যালিয়েন্স, এগুলো আসছে কিসে, কিনশিপের মধ্যে আসছে। এরপর আসে ইকোনমিক অর্গানাইজেশনস, অর্থনৈতিক অর্গানাইজেশন। স্বাভাবিক বিয়ে হয়েছে, পরিবার হয়েছে, সমাজ হয়েছে, আত্মীয় পরিজন হয়েছে, তো রোজগার না করলে কি করে সংসার চলবে। সো ইকোনমিক অর্গানাইজেশনস ইজ আ মেজর পার্ট অফ দ্য সোসাইটি বা সোশ্যাল অ্যানথ্রোপোলজি। এই যে টপিকগুলো আমরা পড়ছি এখন অবধি, প্রথমটা কী ছিল, বায়োলজিক্যাল, একদম জেনারেল, প্রথমটা ছিল জেনারেল অ্যানথ্রোপোলজি বা ইন্ট্রোডাক্টরি অ্যানথ্রোপোলজি বলা হয়, তারপরেরটা ছিল হচ্ছে বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল, তারপরেরটা আসলো কি কালচার, আর্কিওলজিক্যাল, এইবারেরটা চলছে হচ্ছে কালচারাল এবং সোশ্যাল অ্যানথ্রোপোলজি। এইবার ইকোনমিক অর্গানাইজেশনে কি বলছে, মিনিং, স্কোপ অ্যান্ড রেলিভেন্স অফ দ্য ইকোনমিক অ্যানথ্রোপোলজি, মানে কি, এটার স্কোপ কোথায় কোথায় রয়েছে, ফর্মালিস্ট এবং সাবস্ট্যান্টিভ ডিবেট, দুটো ডিফারেন্ট ডিবেট মানে মতবাদ আছে, যে মতবাদ দুটো আমাদের এখানে মুখস্থ করতে হয়, তাদের মধ্যে ডিবেটটা পড়তে হয়। প্রিন্সিপালস গভর্নিং প্রোডাকশনস, তারপর ডিস্ট্রিবিউশন অ্যান্ড এক্সচেঞ্জ, যেমন হচ্ছে রেসিপ্রোসিটি, রিডিস্ট্রিবিউশন অ্যান্ড মার্কেট ইন কমিউনিটিস, সাবসিস্টিং অন দ্য হান্টিং অ্যান্ড গ্যাদারিং, ফিশিং, সুইডনিং, প্যাস্টোরালিজম, হর্টিকালচার অ্যান্ড এগ্রিকালচার, গ্লোবালাইজেশনস অ্যান্ড ইন্ডিজিনাস ইকোনমিক সিস্টেম। তো এখানে ডিফারেন্ট ইকোনমিক সিস্টেম পড়তে হয়, যেটা আগের ইকোনমিক সিস্টেমকেও পড়তে হয়, বর্তমানেরটাকেও পড়তে হয়। যেমন দেখো এই যে সুইডনিং, প্যাস্টোরালিজম, হর্টিকালচার, এগ্রিকালচার, গ্লোবালাইজেশনস, ইন্ডিজিনাস ইকোনমিক সিস্টেম খুব ইম্পর্টেন্ট। যেরকম হচ্ছে গ্লোবালাইজেশনসটা বর্তমানেরটা, প্যাস্টোরালিজম, গ্যাদারিং, হান্টিং, সাবসিস্টেন্স, এগ্রিকালচার, এগুলো হচ্ছে পুরনো আগেকার দিনের যেগুলো, আর স্পেশালি ট্রাইবদের লাইফের সাথে যেগুলো যায়, যেমন সেগুলোকেও আমাদেরকে এখানে ইকোনমিক অর্গানাইজেশনসের মধ্যে বেটার ওয়েতে পড়তে হয়। এরপরে আসবো হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, দ্যাট ইজ হচ্ছে পলিটিক্যাল অর্গানাইজেশনস অ্যান্ড সোশ্যাল কন্ট্রোল, যেখানে আমাদের কি পড়তে হচ্ছে, যেমন দেখো ব্যান্ড, ট্রাইব, চিফডম, কিংডম, স্টেট, যেরকম স্পেশালি এখানে দেখো পলিটিক্যাল অর্গানাইজেশনস, বর্তমান যে পলিটিটা আমরা পড়ছি সেই রকম এক্স্যাক্ট এখানে থাকে না, এখানে মেন হচ্ছে আদিম মানুষদের কীরকম লাইফ ছিল, ট্রাইবসদের, বর্তমান আদিবাসী যারা রয়েছে তাদের কীরকম পলিটিক্যাল অর্গানাইজেশনস রয়েছে, এইগুলোর ওপর বেশি এমফাসাইজ করা হয়। যেমন এই যে ব্যান্ড, ট্রাইব, চিফডম, কিংডম, স্টেট, এই জিনিসগুলো বেশিরভাগটা, স্টেটটা বর্তমান আমাদের সাথে যায়, বাট বেশিরভাগ যেগুলো রয়েছে সেগুলো আমাদের পুরনো টাইম পিরিয়ডের। কনসেপ্ট অফ পাওয়ার, অথরিটি অ্যান্ড লিজিটিমেসি, সোশ্যাল কন্ট্রোল, ল অ্যান্ড জাস্টিস ইন সিম্পল সোসাইটি। ইন সিম্পল সোসাইটি আমাদের বর্তমান যে সমাজ, এটাকে কমপ্লেক্স সোসাইটি বলা হয়, বাট সিম্পল সোসাইটি কোনগুলো, যেগুলো হচ্ছে আগ্রারিয়ান সোসাইটি বা ট্রাইবাল সোসাইটি, এগুলোকেই সিম্পল সোসাইটি বলা হয়। তো এই সিম্পল সোসাইটির মধ্যে কী ধরনের পলিটিক্যাল অর্গানাইজেশনস ছিল বা বর্তমানে আছে সেগুলো এখানে স্টাডি করতে হয়। এরপরে আসে 5 নাম্বার পয়েন্ট, দ্যাট ইজ রিলিজিয়ান। সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজির মধ্যে একটা মেজর পার্ট হচ্ছে রিলিজিয়ান, বিকজ ধর্ম থাকবেই। তো সেখানে আমাদের কী কী পড়তে হবে, অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচেস টু স্টাডি দ্য রিলিজিয়ান,
কিভাবে আমরা অ্যানথ্রোপোলজিক্যাল পদ্ধতিতে আমরা ধর্মকে স্টাডি করতে পারি, যার ভেতর বেশ কিছু থিওরি পড়তে হয়, যেমন ইভলিউশনারি, সাইকোলজিক্যাল, ফাংশনাল, মোনোথেইজম, পলিথেইজম, এক ঈশ্বর তত্ত্ব বা বহু ঈশ্বর তত্ত্ব। এরপর আসে স্যাক্রেড এবং প্রফেন, মিথ এবং রিচুয়ালস, ফর্মস অফ রিলিজিয়ান ইন দ্য ট্রাইবাল অ্যান্ড পিজেন্ট সোসাইটি, যেমন হচ্ছে অ্যানিমিজম, অ্যানিটেমিজম, ফেটিজম, ন্যাচুরিজম, তারপরে হচ্ছে টোটেমিজম, এগুলো ডিফারেন্ট রয়েছে। টোটেম আছে, ন্যাচারাল মানে প্রকৃতিকে উপাসনা করা আছে, কোনো পশুকে উপাসনা করা আছে, অ্যানিমালকে উপাসনা করা আছে, এবার ডিফারেন্ট থাকে, সোল বা আত্মাকে আছে। তো এই যে জিনিসগুলো রয়েছে এগুলো ডিফারেন্ট সোসাইটিতে ডিফারেন্ট টাইপের আমরা রিলিজিয়ান প্র্যাকটিস দেখতে পাই। তো এগুলো ট্রাইবদেরটা ম্যাক্সিমাম এখানে যেটা স্টাডি করতে হয় এটা হচ্ছে ট্রাইবাল অ্যানথ্রোপোলজি পয়েন্ট অফ ভিউ থেকে আমাদেরকে এখানে এই সোসাইটি বা রিলিজিয়ানগুলোকে পড়তে হচ্ছে। এছাড়া দেখো রিলিজিয়ান, ম্যাজিক এবং সায়েন্সের মধ্যে কী পার্থক্য রয়েছে, যেখানে আমাদের বেশ কিছু জায়গা ধর্মের সাথে ম্যাজিকের কী পার্থক্য, ম্যাজিকের সাথে সায়েন্সের কী পার্থক্য, ধর্মের সাথে সায়েন্সের কী পার্থক্য, এগুলো পড়তে হয়। ম্যাক্রো রিলিজিয়াস ফাংশনারিজ যেমন প্রিস্ট, শামান, মেডিসিন ম্যান, সর্সার অ্যান্ড উইচ, সেই যেগুলো হয় না গ্রাম অঞ্চলে দেখানো হয়, সেই ভূতে ধরেছে বা পেতনিতে ধরেছে, এই ধরনের জিনিসপত্রও এখানে আমাদেরকে পড়তে হয়, ঠিক আছে। তো এছাড়া প্রিস্ট বা শামান যারা হচ্ছে সেই ভূত ঝাড়ায়, ওঝা, তো তাদের মতো লোকদেরকেও এখানে তো আমাদেরকে স্টাডি করতে হচ্ছে। এরপর এগুলো গেল 5-এ। এরপর আসে 6 নাম্বার অ্যানথ্রোপোলজিক্যাল থিওরি। এখানে আমরা কি পড়বো, অ্যানথ্রোপোলজির যে মেন ইম্পর্টেন্ট থিওরি রয়েছে। এইবার দেখো একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে এসে আমাদের 5 নাম্বারের রিলিজিয়ান কমপ্লিট হচ্ছে, এইখানে সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজিও কমপ্লিট হচ্ছে। এরপর থেকে যে টপিকটা স্টার্ট হচ্ছে এটাকে অ্যানথ্রোপোলজিক্যাল থিওরি বলা হয়ে থাকে। তো এই থিওরির মধ্যে আমরা কী পড়বো, ক্লাসিক্যাল ইভলিউশনারিজম, যেখানে বেশ কিছু আমাদেরকে অ্যানথ্রোপোলজিস্টদেরকে তাদের বায়োগ্রাফি, তাদের লাইফ, তারা কী কাজ করেছে, কীভাবে কন্ট্রিবিউশনস রেখেছে, কীভাবে ফিল্ড ওয়ার্ক করেছে, কোথায় গিয়ে তারা করেছে, সেই ফিল্ড ওয়ার্কগুলো, কেস স্টাডিজগুলোকে আমাদেরকে এখানে মুখস্থ করতে হয়। যেমন দেখো ক্লাসিক্যাল ইভলিউশনারিজমের মধ্যে টেলার রয়েছে, মর্গান রয়েছে, ফ্রেজার রয়েছে। এরপরে হিস্টোরিক্যাল পার্টিকুলারিজম, যার ভেতর বোয়াজ রয়েছে। ডিফিউশনিজমে ব্রিটিশ, জার্মান এবং আমেরিকান তিনজনের মধ্যে পার্থক্য কি, 3টে টাইপের মডেল ছিল। ফাংশনালিজমের মধ্যে ম্যালিনস্কি, স্ট্রাকচারাল ফাংশনালিজমের মধ্যে র্যাডক্লিফ এবং ব্রাউন, স্ট্রাকচারালিজমের মধ্যে লিভাই স্ট্রস এবং ইলিচ, কালচার অ্যান্ড পার্সোনালিটির মধ্যে বেনেডিক্ট, মিড, লিন্টন, কার্ডিনার এবং কোর্দোবোইস। এরপরে নিও ইভলিউশনারিজমের মধ্যে রয়েছে চিল্ডে, হোয়াইট, স্টিওয়ার্ড, স্ট্যালিন এবং সার্ভিস। কালচারাল মেটেরিয়ালিজমের মধ্যে রয়েছে হ্যারিস। এরা প্রত্যেকে এই যে নাম যেগুলো বলছি ব্র্যাকেটে যেগুলো দেওয়া রয়েছে সিলেবাসে, এগুলো হচ্ছে অ্যানথ্রোপোলজিস্টদের নাম। তো তারা একজন একটা মতবাদের ওপর বেস করে বলেছে। যে কোনো সাবজেক্টেরই একটা থিওরি মতবাদ থাকে, সেটা তুমি যে কোনো সাবজেক্টে অনার্স পড়ছো, লাইক ইংলিশ অনার্স হোক, বেঙ্গলি অনার্স হোক, ফিলোসফি অনার্স হোক বা সাইকোলজি অনার্স হোক, দেখবে প্রত্যেকটা সাবজেক্টে একটা পেপার থাকে বা একটা সেকশনস থাকে যেটা ডেডিকেটেডলি সেই পেপারে যারা স্টাডি করেছেন তাদেরকে ডেডিকেট করা থাকে। সো এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা অ্যানথ্রোপোলজিস্টদেরকে মুখস্থ করবো এবং তাদের কোটেশনসগুলো, তাদের স্টাডিগুলো, তাদের কন্ট্রিবিউশনস, এগুলো আমাদের মুখস্থ করতে হয়। এরপর আসে সিম্বলিক এবং ইন্টারপ্রিটিভ থিওরিজ, যার ভেতর টার্নার, তারপর হচ্ছে সেইন্ডার এবং গার্ডস রয়েছেন। কগনিটিভ থিওরি যেমন টাইলার, কংক্লিন, এরা রয়েছে। এরপর আছে পোস্ট মডার্নিজম ইন অ্যানথ্রোপোলজি। পোস্ট মডার্নিজম, মডার্ন থিওরির পরে যারা আসে তারা হচ্ছে পোস্ট মডার্নিজম থিওরি। এরপর 7 নম্বরে কি বলছে দেখো, এইখানে আসছে হচ্ছে এই অবধি যেটা পড়লাম এগুলো হচ্ছে থিওরি পোর্শন, মানে এই টোটাল যে অবধি, হ্যাঁ, এই যে 6 নাম্বার পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ডেডিকেটেডলি যে অবধি একটা থিওরি পেপার। এরপরে আসে 7, দ্যাট ইজ হচ্ছে কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, যার ভেতর আমরা কী পড়ছি এখানে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি। এই 7 নাম্বার পয়েন্ট থেকে স্টার্ট হয় লিঙ্গুইস্টিক, মানে ভাষাগত অ্যানথ্রোপোলজি। সো যদি শুনে থাকো কোনো টপার্স ভিডিও বা যে কোনো অ্যানথ্রোপোলজি রিলেটেড ভিডিও, সেখানে শুনে থাকবে যে অ্যানথ্রোপোলজির মধ্যে আমাদেরকে মেজর বেশ কিছু পোর্শনস পড়তে হয়, যার ভেতর সোশিও কালচারাল রয়েছে, ট্রাইবাল রয়েছে, তারপরে হচ্ছে লিঙ্গুইস্টিক রয়েছে, আর্কিওলজিক্যাল রয়েছে, বায়োলজিক্যাল রয়েছে, এভাবে করে 4-5টা ভাগে ভাগ করা থাকে। তো যার ভেতরে এই 7 নাম্বার পয়েন্ট থেকে স্টার্ট হয় হচ্ছে লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি, যার সাথে খানিকটা ভাষা এবং কালচার দুটো মিলিত থাকে। কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন যেমন নেচার, অরিজিন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ দি ল্যাঙ্গুয়েজ, ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন, সোশ্যাল কমপ্লেক্স অফ ল্যাঙ্গুয়েজ ইউজ, সোশ্যাল কনটেক্সট অফ ল্যাঙ্গুয়েজ ইউজ। তো এখানে ভাষা কীভাবে ব্যবহার হয়, ভাষার বৈশিষ্ট্য কী কী রয়েছে, ভার্বাল, নন ভার্বাল, মানে মুখে বলে এবং মুখে না বলে দু রকমেরই ভাষা হয়ে থাকে, তো সেগুলো কী কী রয়েছে, যেরকম আদিম মানুষরা জেনারেলি করে থাকতো, তাদের ক্ষেত্রে নন ভার্বাল ল্যাঙ্গুয়েজও কিন্তু প্রচুর দেখা গেছে। তো এরপরে আসবো হচ্ছে আমরা 8 নাম্বার টপিক, দ্যাট ইজ হচ্ছে রিসার্চ মেথড ইন অ্যানথ্রোপোলজি। এইখান থেকে আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ হচ্ছে রিসার্চ মেথড, মানে হচ্ছে কী পদ্ধতিতে ব্যবহার করা হতো জিনিসগুলো। এই যে আমরা বলছি যে অ্যানথ্রোপোলজিতে এই স্টাডি হয়েছে, এই থিওরি হয়েছে, বাট কিছু তো পদ্ধতি ইউজ হয়েছে, তো কী পদ্ধতি ইউজ হয়েছে সেগুলো এখানে দেওয়া আছে। যেমন দেখো ফিল্ড ওয়ার্ক ট্র্যাডিশন ইন অ্যানথ্রোপোলজি, যেটা আমি ফার্স্টেই বললাম,
অ্যানথ্রোপোলজিতে মেজর যেটা ইউজ হয়েছে দ্যাট ইজ হচ্ছে ফিল্ড ওয়ার্ক, মানে অ্যানথ্রোপোলজিস্টরা পার্টিকুলার একটা জায়গাতে যেতেন, সেখানে গিয়ে থাকতেন, চুজ করতেন সেই জায়গাটাকে, সেখানে আদিবাসীদের সাথে ট্রাইবদের সাথে তারা থাকতেন এবং থেকে তাদের লাইফস্টাইল সম্পর্কে বুঝতেন। তারপর তারা কোনো রিসার্চ ওয়ার্ক যে মানে তারা যে পেপারগুলো, রিসার্চ পেপারগুলো ওনারা বার করতেন, সেইগুলো বার করতেন, বই বার করতেন। তো সেমভাবে এরকম অনেক আমরা অ্যানথ্রোপোলজিস্টদের নাম এর আগে যে থিওরির পেপারের মধ্যে পেলাম, তো এই থিওরি পোর্শন এবং রিসার্চ মেথড ইন অ্যানথ্রোপোলজি এই দুটো কাইন্ড অফ বলতে পারো কম্বাইন করে পড়া যায়। ইভেন আমরা কম্বাইন করেই পড়ে থাকি, কারণ হচ্ছে যারা রিসার্চ করছে তারা এই রিসার্চ মেথডটাকে ইউজ করছে এবং সেই ব্যক্তিদেরকে নিয়েই থিওরি হচ্ছে, সেই ব্যক্তিরাই ওই থিওরিগুলোকে বানাচ্ছে। সো দ্যাট মিনস এই থিওরিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট এবং থিওরিগুলো এবং তার সাথে যে মেথডটা ইউজ হচ্ছে এগুলো আলাদা নয়, ইনসেপারেবল। তো এদেরকে কানেক্ট করেই পড়তে হবে আমাদের। তো এতে বলছে ফিল্ড ওয়ার্ক ট্র্যাডিশন, বি বলছে ডিস্টিংশন বিটুইন টেকনিক মেথড এবং মেথোডোলজি, তাদের মধ্যে পার্থক্য কী, টুলস অফ ডেটা কালেকশন, কীভাবে ডেটা কালেক্ট করতো, অবজারভেশন, ইন্টারভিউ, শেডিউল, কোশ্চেনারি, কেস স্টাডি, জেনারেলজি, লাইফ হিস্ট্রি, ওরাল হিস্ট্রি, সেকেন্ডারি সোর্স অফ ইনফরমেশন, পার্টিসিপেটরি মেথড, ডিফারেন্ট মেথড ইউজ করতো। কোথাও দেখা যেত তারা নিজেরা গেছে, কোথাও দেখা যেত অন্য লোককে পাঠিয়ে বাড়িতে বসে চেয়ারে বসেই তারা লিখে দিচ্ছে, আবার কোথাও দেখা যেত তারা গিয়ে কোশ্চেন করছে, ইন্টারভিউ নিচ্ছে, ওরাল কোশ্চেন করছে, লিখিত প্রশ্ন করছে। এছাড়া সেকেন্ডারি ইনফরমেশন তারা ওখানে গিয়ে তো পাচ্ছে, প্লাস আশেপাশের থেকে ইনফরমেশন কালেক্ট করছে। তো এইভাবে ডিফারেন্ট মেথড তারা ইউজ করে থাকতো। তো এই পোর্শনটাতে আমরা এগুলো দেখব। এরপর লাস্টে বলছে অ্যানালিসিস, ইন্টারপ্রিটেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ ডেটা। এবার যেটা পেতো সেটাকে তারা কীভাবে অ্যানালাইজ করতো, কীভাবে প্রেজেন্ট করতো, কীভাবে হচ্ছে সেটাকে লোকের সামনে তুলে ধরতো। তো এগুলো আসছে হচ্ছে এখানে আমাদের রিসার্চ মেথডের মধ্যে। এরপর আসে 9.1, এইবার খুব ইম্পর্টেন্ট। দেখো মনে করে যে আমরা বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি যেটা ফার্স্টেই দেখলাম 1.7, 1.8 এই জায়গার আগে আর কি 1.6, 1.7-এ আমরা দেখলাম এই জায়গাগুলোতে কি রয়েছে, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি রয়েছে। 1.4 থেকে স্টার্ট করে 1.7 অবধি বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি থাকে। তো তারপরে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি বন্ধ হয়ে যায়, মাঝখানে কিছুটা টাইম থাকে না, দেন আবার লাস্টের দিকে আসছে দেখো 9.1 থেকে একদম শেষের দিক অবধি বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি কন্টিনিউ হয়। যেমন এখানে একদম পিওর বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি থাকে। ফার্স্ট স্টার্ট হচ্ছে হিউম্যান জেনেটিক্স, মেথড অ্যান্ড অ্যাপ্লিকেশন, মেথডস ফর দ্য স্টাডি অফ জেনেটিক প্রিন্সিপাল ইন দ্য ম্যান ফ্যামিলি স্টাডি, যেমন পেডিগ্রি অ্যানালিসিস, টুইন স্টাডি, ফস্টার চাইল্ড কোটউইন মেথড, ক্রিপ্টোজেনেটিক মেথড, ক্রোমোজোমাল অ্যান্ড কাইরোটাইপ অ্যানালিসিস। এগুলো প্রত্যেকে আশা করি আমরা যারা বায়োটেকনোলজি পড়েছি, ইউপিএসসি বা WBCS জিএস পেপারের মধ্যে বা বায়োলজি পড়েছি, তারা আশা করছি জানি। যারা একদম এখন অবধি একদম বিগিনার পড়িনি তারা ডোন্ট ওয়ারি, তারাও পড়বে। তো এই টপিকগুলো আমাদেরকে পড়তে হয়, ঠিক আছে। এরপর আসে বায়োকেমিক্যাল মেথডস, যেখানে আমাদের মেন হচ্ছে কেমিক্যালকে ইউজ করে কীভাবে ইউজ হয়ে থাকে, যেটা বায়োটেকনোলজিরই একটা অংশ বায়োকেমিক্যাল মেথডস। যেমন ইমিউনোলজিক্যাল মেথডস রয়েছে, ডিএনএ টেকনোলজি রয়েছে, রিকম্বিনেন্ট টেকনোলজি রয়েছে। এগুলো সবটা বায়োটেকনোলজির মধ্যে আমরা পড়ে থাকি বা আমি অন্তত পড়েছি। এরপরে 9.2 এর মধ্যে কি বলছে, মেন্ডেলিয়ান জেনেটিক্স ইন দ্য ম্যান ফ্যামিলি স্টাডি, সিঙ্গল ফ্যাক্টর, মাল্টিফ্যাক্টর, লিদাল অ্যান্ড সাবলিদাল অ্যান্ড পলিজেনিক ইনহেরিটেন্স ইন দি ম্যান। এটা সেম অ্যাজ ইট ইজ বায়োলজি থেকে তুলে দেওয়া হয়েছে, কারণ এটাও আমরা বায়োলজিতে পড়ে থাকি। ইনহেরিটেন্স পড়েছি, মেন্ডেলিয়ান জেনেটিক্স পড়েছি, তারপর লিদাল সাবলিদাল পড়েছি, পলিজেনিক ইনহেরিটেন্স পড়েছি। তো এই টপিকগুলো হ্যাঁ যারা হয়তো বেঙ্গলি মিডিয়ামে আমরা পড়েছি তারা হয়তো এই নামগুলো শুনে হট করে বুঝতে পারছি না। আমরা বাংলা ভার্সনে যারা পড়েছি মাধ্যমিক অবধি অ্যাটলিস্ট এই টপিকগুলো ডেফিনেটলি ছিল, হয়তো এত অ্যাডভান্স লেভেলে থাকে না, একটু ছোটো লেভেলে থাকে, বাট পড়েছি আমরা প্রত্যেকে। এরপরে আসছে হচ্ছে পরে 9.3, দ্যাট ইজ হচ্ছে কনসেপ্ট অফ জেনেটিক পলিমরফিজম অ্যান্ড দ্য সিলেকশন, মেন্ডেলিয়ান পপুলেশন, তারপর হচ্ছে হার্ডি উইন্সবার্গ লজ এবং হচ্ছে কজেস অ্যান্ড চেঞ্জেস হুইচ ব্রিং ডাউন ফ্রিকোয়েন্সি, মিউটেশন, আইসোলেশন, মাইগ্রেশন, সিলেকশন, ইনব্রিডিং অ্যান্ড জেনেটিক ড্রিফট, তারপর হচ্ছে কনস্যাঙ্গুয়াস এবং নন কনস্যাঙ্গুয়াস মেটিং, জেনেটিক লোড, জেনেটিক এফেক্ট অফ কনস্যাঙ্গুয়াস অ্যান্ড কাজিন ম্যারেজেস। তো কাজিন ম্যারেজ যেটা হয়ে থাকে কিছু ধর্মের মধ্যে বা কিছু ট্রাইবদের মধ্যে দেখা যায় যে নিজেদের রিলেটিভসের মধ্যে বিবাহ হয়, সো যার ফলে বেশ কিছু ব্লাড রিলেটেড ডিজিজ দেখা যায়, যেগুলোকে আমরা কনস্যাঙ্গুয়াস এবং কাজিন ম্যারেজেস ফলে যে ডিজিজগুলো হয় সেগুলো দেখতে পাই। তো সেই জিনিসগুলো এখানে পড়তে হচ্ছে। মিউটেশন, কীভাবে একটা রোগ মিউটেট করছে বা পার্টিকুলার একটা ভাইরাস কীভাবে মিউটেট করে, এছাড়া পার্টিকুলার মেন্ডেলিয়ান পপুলেশন, তারপর মাইগ্রেশন কীভাবে হচ্ছে, ইনব্রিডিং, ইন্টারব্রিডিং কীভাবে হচ্ছে। তো এই সমস্ত জিনিস এগুলো বায়োলজিরই অংশ, টোটাল কোর বায়োলজি যেটাকে বলা হয়। তো
তো প্রথম দিকে যেটা পড়েছিলাম 1.4, 1.5, 1.6, 1.7 এই অংশটাতে না ফিজিওলজিক্যাল বায়োলজিটা মানে বেশি থাকে, মানে ফিজিওলজির সাথে খানিকটা বেশি থাকে, ওখানে হিউম্যান অ্যানাটমি পড়তে হচ্ছে, স্ট্রাকচার পড়তে হচ্ছে, ওগুলো বেশি পড়তে হয়, কোর কনসেপ্টটা কম থাকে। বাট এখানে দেখো এখানে বায়োলজির একদম কোর কনসেপ্ট, জেনেটিক্সের যে কোন কোর কনসেপ্ট, সেল ডিভিশন, এই সমস্ত জিনিস বেশি থাকছে। তবে আমি আবারও বলছি, আমরা পুরো সিলেবাস অ্যানালিসিসের পর ডেফিনেটলি যখন স্ট্র্যাটেজি ভিডিও আনবো সেখানেও আলোচনা করব যে যখন আমরা পড়ছি তখন চেষ্টা করবো এগুলোকে একসাথে করে মার্জ করে পড়ার, মানে এমন নয় যে সিলেবাসে 1.24 এরকমভাবে রয়েছে বলে আমি পরপরভাবে পড়বো না। যখন আমি বায়োলজিক্যাল বা ফিজিওলজিক্যালটা পড়ছি তখন আমি প্রথমে 4টে পয়েন্ট পড়ে লাস্টে ডিরেক্টলি 9.1-এ চলে আসবো। যখন আমি কালচারাল পড়বো তখন আমি কালচার ইন্ডিয়ারটার সাথে অলরেডি ওয়ার্ল্ডেরটা একসাথে কম্পেয়ার করে একই সাথে পড়বো, এইভাবে করেই আমরা পড়ে থাকি। এরপরে 9.4-এ ক্রোমোজোমস অ্যান্ড ক্রোমোজোমাল অ্যাবারেশনস ইন দ্য ম্যান অ্যান্ড মেথোডোলজি, কীভাবে মানুষের মধ্যে ক্রোমোজোমাল অ্যাবারেশনস হচ্ছে, চেঞ্জেস হচ্ছে এবং তার মেথোডোলজি পদ্ধতিটা কীরকম সেটা পড়বো হচ্ছে আমরা 9.4-এ, যেটা ক্রোমোজোম অবভিয়াসলি বায়োলজিরই পার্ট। এরপর দেখো এর ভেতর নিউমেরিক্যাল এবং স্ট্রাকচারাল অ্যাবারেশনস রয়েছে। অ্যাবারেশনস মানে ডিসঅর্ডার, যে রোগগুলো হয়ে থাকে ক্রোমোজোমের, যে অনেক সময় হয় না সংখ্যায় বেশি, যেমন হচ্ছে তোমার এক একটা থাকে হচ্ছে 23টা জায়গায় যদি কেউ একটা এক্সট্রা থাকে, কখনো হয় হচ্ছে কম থাকে, এরকম ডিফারেন্ট রোগ থাকে। তো সেইগুলোর ওপর বেস করে অনেকগুলো রোগ থাকে, কিছু ক্রোমোজোম সোম্যাটিক হয়ে থাকে, কিছু জামলাইন হয়ে থাকে এবং তার উপর বেস করে ডিফারেন্ট রোগও হয়। তো সেইগুলো এখানে পড়তে হয়। যেমন বলতে বলতে চলেই এসছে দেখো সেক্স ক্রোমোজোমাল অ্যাবারেশনস, যেটাকে জামলাইনও বলা হয়ে থাকে। যেমন হচ্ছে এই যে ক্লিন ফিল্টার XXY, টার্নার সিনড্রোম XO, সুপার ফিমেল XXX, এটাতে হাইট প্রচুর লম্বা হয়ে যায় মেয়েদের। ইন্টার সেক্স অ্যান্ড আদার সিনড্রমিক ডিসঅর্ডার, যেগুলো ইন্টারসেক্স এবং আদার সিনড্রমিক যে ডিসঅর্ডারগুলো হয়ে থাকে সেটা। এরপর সিতে বলছে অটোজোমাল অ্যাবারেশনস, যার ভেতর অটোজোমাল যেগুলো হচ্ছে সেক্স ক্রোমোজোম নয়, আদার্স যেগুলো রয়েছে তার থেকে অটোজোম থেকে হয়েছে, যেমন ডাউন সিনড্রোম, পাটুয়া সিনড্রোম, এডওয়ার্ড এবং হচ্ছে ক্রাইডু-চ্যাট সিনড্রোম এটসেট্রা। এরপর ডিতে বলছে জেনেটিক ইমপ্রিন্টস ইন দ্য হিউম্যান ডিজিজ, জেনেটিক স্ক্রিনিং, জেনেটিক কাউন্সেলিং, হিউম্যান ডিএনএ প্রোফাইলিং, জিন ম্যাপিং অ্যান্ড জিনোম স্টাডি। এই টপিকগুলো যদি কেউ ভালো করে রেডি করে নেয়, বিলিভ মি এটা তোমাদেরকে জিএস পেপার 3-তে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ভীষণভাবে হেল্প করবে, ইভেন প্রিলিমসেও খুব হেল্প করবে। একটা জিনিস পুরো ভিডিওটা দেখার পর তোমরা নিজেরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ফুল জিএসের যে সিলেবাসটা রয়েছে না, সেটাকেই যদি অল্প অল্প করে জিস্ট করা হয়, সেইটা খানিকটা অ্যানথ্রোপোলজি অপশনালের সিলেবাসে এসে দাঁড়িয়ে যায়। সো এখানে সব আছে, কালচার আছে, সোসাইটি আছে, হিস্ট্রি আছে, আর্কিওলজি রয়েছে, ল্যাঙ্গুয়েজ রয়েছে, তারপরে হচ্ছে আমাদের এখানে সায়েন্স বায়োলজি রয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে, সমস্ত কিছু টপিকগুলোকে একটা মিক্সড আপ করে দেওয়া হচ্ছে। ইভেন ট্রাইব রয়েছে, যে ট্রাইব জিএস পেপার 1-এ সোসাইটির মধ্যেও আমাদের পড়তে হয়। এরপর 9.5 দেখো রেস অ্যান্ড রেসিজম। এইবার এখান থেকে পিওর বায়োলজিটা বন্ধ হয়েছে, এখান থেকে একটু ফিজিওলজির সাথে সাথে ফিজিক্যাল অ্যানথ্রোপোলজি যেটাকে আমরা বলে থাকি, তো ফিজিক্যাল অ্যানথ্রোপোলজির সাথে এবং বায়োলজির সাথে একটু মিলাপ রয়েছে। যেমন রেস এবং রেসিজম, বায়োলজিক্যাল বেসিস অফ মরফোলজিক্যাল ভ্যারিয়েশন of non-metric and characters, racial criteria, racial traits in relation to heredity and environment, biological basis of racial classification, racial differentiation and race crossing in man, কীভাবে মানুষের মধ্যে ডিফারেন্ট রেসের ক্রস হচ্ছে। 9.6-এ বলছে এজ, সেক্স অ্যান্ড পপুলেশন ভ্যারিয়েশন অ্যাজ আ জেনেটিক মার্কার, কীভাবে বয়স এবং সেক্স মানে পুরুষ না মহিলা, পপুলেশন কোথায় বেশি কম আছে সেগুলো কীভাবে জেনেটিক মার্কার বা জেনেটিক ফ্যাক্টর হচ্ছে। দেখো যেমন এবিও, RH ফ্যাক্টর, এবিও হচ্ছে ব্লাড গ্রুপ যেটা রয়েছে, তারপর হচ্ছে ব্লাড গ্রুপস রয়েছে, HLA, HP রয়েছে, ট্রান্সফারিং GM ব্লাড এনজাইম, তারপর রয়েছে ফিজিওলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স যেমন HB লেভেল, বডি ফ্যাট, pulse rate, respiratory functions and sensory receptions in the different cultural and socio-economic groups. তারপর 9.7-এ বলছে কনসেপ্ট অ্যান্ড মেথড অফ দ্য ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। এইবার দেখো খেয়াল করো এই যে 9.6 যেটা, এটা সম্পূর্ণ পুরোপুরি কোর বায়োলজি নয়, আবার পুরোপুরি কোর সোশ্যালও নয়, কাইন্ড অফ একটা মেলানো ব্যাপার রয়েছে এখানে। বায়োলজিরও কিছু অংশ রয়েছে, রেসিজমের কিছু ব্যাপার রয়েছে, রেস এবং রেসিজমের কনসেপ্ট রয়েছে 9.5, 9.6-এ। তো এই দুটো আমরা অ্যাকচুয়ালি বায়োলজিক্যালের মধ্যেই ধরে নিই, ঠিক আছে, ধরে নিই, কারণ হচ্ছে এখানে আমাদের কিছুটা বায়োলজি পয়েন্ট অফ ভিউ থেকে রেসকে পড়তে হয়। অ্যাকচুয়ালি রেস এমন একটা টপিক যেটা সোশ্যালের মধ্যেও যেতে পারে, বায়োলজির মধ্যেও যেতে পারে। 9.7 এইবার এখানে আসছে দেখো ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, এটাকেও লোকে বায়োলজির মধ্যেই ধরে, বিকজ ইকোলজি ইজ আ পার্ট অফ বায়োলজি, বাট স্টিল কেউ এটাকে আলাদা করে সাব টপিক হিসেবে ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজিতেও ধরে। মেথডস, কনসেপ্ট অ্যান্ড মেথড অফ ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, যার ভেতর বায়োকালচারাল অ্যাডাপ্টেশনস, দেখো বায়োকালচারাল বায়োলজিও আছে, কালচারালও আছে, সো দ্যাট মিনস এটা পুরোপুরি বায়োলজিক্যালও না, পুরোপুরি কালচারালও নয়। জেনেটিক অ্যান্ড নন জেনেটিক ফ্যাক্টর, ম্যানস ফিজিওলজিক্যাল রেসপন্স টু এনভায়রনমেন্টাল স্ট্রেস, হট ডেজার্ট কোল্ড অ্যান্ড হাই ল্যাটিটিউড ক্লাইমেট, মানে মানুষ যেখানে থাকে
তার ওপর বেস করে তার পরিবেশ এবং তার শরীরের গঠন ডিফারেন্ট হয়ে থাকে। যেমন যারা বরফের এলাকায় থাকে আর যারা ডেজার্টে থাকে তাদেরটা কখনোই সেম হবে না, যারা উঁচু জায়গায় থাকে যারা নিচু জায়গায় থাকে তাদেরটাও সেম হবে না। সো এখানে বায়োলজিকে কালচারের সাথে এবং হিউম্যান অ্যাডাপ্টেশনসের সাথে লিঙ্ক করে এখানে দেওয়া হয়েছে টপিকটায়। এরপর 9.8 কী বলছে, এপিডেমিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, যার ভেতর হেলথ অ্যান্ড ডিজিজ, যেটা অ্যাকচুয়ালি সায়েন্স অ্যান্ড টেকের মধ্যে আমরা পড়ে থাকি, একটা চ্যাপ্টারই রয়েছে ডেডিকেটেড হেলথ অ্যান্ড ডিজিজের জন্য। ইনফেকশিয়াস নন ইনফেকশিয়াস ডিজিজ রয়েছে, নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি রিলেটেড ডিজিজ রয়েছে। একদম ধরে এই টপিকটা ইউপিএসসি বলো WBCS বলো যে কোনো সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে পড়তে হয়। কী কী রোগ রয়েছে, কোনটা কোন নিউট্রিশনের অভাবে কোন রোগ হয়, কোনটা কমিউনিকেবল ডিজিজ, কোনটা নন কমিউনিকেবল ডিজিজ, তো সেটাকে ইনফেকশিয়াস বা নন ইনফেকশিয়াস বলা হয়ে থাকে। এরপর এগুলো গেল হচ্ছে 9। এরপর আসে 10 নাম্বার, দ্য কনসেপ্ট অফ হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, স্টেজেস অফ গ্রোথ, প্রিন্যাটাল, ন্যাটাল, ইনফ্যান্ট, চাইল্ডহুড, অ্যাডালসেন্স, ম্যাচুরিটি, সেনিসেন্স। একদম জন্মের থেকে দেখো, প্রিন্যাটাল পেটে থাকাকালীন, ন্যাটাল তারপর ছোট্ট বয়সে, ইনফ্যান্ট আরেকটু ছোটো বয়সে, চাইল্ডহুড আরেকটু বড় হওয়ার পর, অ্যাডালসেন্ট আরেকটু যখন 18 বছরের কাছাকাছি হচ্ছে, ম্যাচুরিটি মোটামুটি 40 বছরের কাছে, যখন সেনিসেন্স মানে খুবই বয়স্ক হয়ে গেছি। সো হিউম্যান গ্রোথ কীভাবে হচ্ছে পেটে থাকার থেকে শুরু করে মানে একদম যখন জাইগোট পাকাচ্ছে সেই সময় থেকে শুরু করে যখন মারা যাচ্ছি, এই টোটাল ফেজটাকে এখানে স্টাডি করতে হয়। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, জেনেটিক, এনভায়রনমেন্টাল, বায়োকেমিক্যাল, নিউট্রিশনাল অ্যান্ড কালচারাল অ্যান্ড সোশিও ইকোনমিক, এজিং অ্যান্ড senescence, theories and observations like biological, chronological, longevity, human physics and somatotype, মেথোডোলজিস ফর হিউম্যান গ্রোথ। এখানে টোটালটা বায়োলজি অ্যানথ্রোপোলজির মধ্যেই পড়ে। সো দ্যাট মিনস এগুলো এখানে সোশিও ইকোনমিক কিছু রয়েছে, বাট কীভাবে বয়স হচ্ছে, বয়সের কী কী স্টেজেস রয়েছে, হিউম্যান ফিজিক মানুষের শরীর কেমন, সোম্যাটোটাইপ কীরকম রয়েছে, কী কী মেথোডোলজিস রয়েছে হিউম্যান গ্রোথ স্টাডি করার জন্য, সেটা আসছে টোটাল 10-এর মধ্যে। এরপর 11.1 দেখো, রেলিভেন্স, এইটা হচ্ছে প্রপার একদম বায়োলজির মধ্যেই পড়ে। রেলিভেন্স অফ মেনার্কি, মেনোপজ অ্যান্ড আদার বায়ো ইভেন্টস টু ফার্টিলিটি প্যাটার্ন অ্যান্ড ডিফারেন্সিয়ালস। কখন মেনোপজ সে হচ্ছে, মানে কখন পিরিয়ডস বন্ধ হচ্ছে, পিরিয়ড স্টার্ট হচ্ছে, কোন বয়সে হয়, কী কী সিমটমস দেখা যায়, এগুলো ইচ অ্যান্ড এভরিথিং আমাদের পিওর এখানে বায়োলজির মধ্যে পড়ে, এটা পড়তে হয়। এরপর 11.2 ডেমোগ্রাফিক থিওরিজ, যেখানে ডেমোগ্রাফিক থিওরিজ এটাকে আমরা পপুলেশনের মধ্যেও ধরতে পারি। বায়োলজির অংশ ঠিকই, বাট এটা অ্যাকচুয়ালি জিওগ্রাফির মধ্যে পড়ে থাকি। দেখো পপুলেশন যে টপিকটা, ডেমোগ্রাফি যে টপিকটা আমরা জিওগ্রাফিতে পড়ি, যেমন দেখো বায়োলজিক্যাল, সোশ্যাল এবং কালচারাল। তারপর রয়েছে 11.3-তে রয়েছে বায়োলজিক্যাল অ্যান্ড সোশিও কালচারাল ফ্যাক্টরস, যেমন হচ্ছে ফ্যাকান্ডিটি, ফার্টিলিটি, ন্যাটালিটি, মর্টালিটি, মানে জন্ম কীভাবে অসুস্থ হচ্ছে, মারা যাচ্ছে, বা ছোটো মর্টালিটি মানে মারা যাওয়া, তারপর ন্যাটালিটি মানে ছোট্ট বাচ্চা যদি মারা যায় বা বেঁচে থাকে সেই ন্যাটাল বয়সটাকে বলা হয়, ফার্টিলিটি মানে মেয়েদের যে সন্তান হওয়ার যে বয়সটা থাকে সেটা। তো এগুলো আসে হচ্ছে বায়োলজিক্যাল, ইকোলজিক্যাল ফ্যাক্টরসের মধ্যে। এরপর 12 নম্বরে বলছে কি অ্যাপ্লিকেশনস, এটাকে বলা হয় অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি। অনেকে এই অবধি মানে 11.3 অবধি এটাকে বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজিতে এসে শেষ করে দেয়, দেন লাস্টের টপিকটাকে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি বলা হয়। অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি কেন? বিকজ এটাকে অ্যাপ্লিকেশন বেসড। এই যে এত কিছু পড়ছি, এত কিছু শিখছি, এটার মানেটা কি, এটার রিজনটা কী, বা এটা করার দরকারটা কী কারণে? দরকার হচ্ছে যাতে বর্তমান আমরা এটা যে জীবন রয়েছে সেখানে এই টেকনোলজিগুলোকে, এই জিনিসগুলোকে, এই নলেজটাকে অ্যাডাপ্ট করে বা আমরা এটাকে ইউজ করে আমরা নতুন কিছু তৈরি করতে পারি। দ্যাট ইজ কল দি অ্যাডাপ্টিবিলিটি বা বলতে পারো অ্যাপ্লিকেশন অ্যানথ্রোপোলজি। অ্যাপ্লিকেশনস অফ অ্যানথ্রোপোলজি বা অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি, এখানে কি বলা হচ্ছে? অ্যানথ্রোপোলজি অফ স্পোর্টস, নিউট্রিশনাল অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজি ইন ডিজাইনিং ডিফেন্স অ্যান্ড আদার ইকুইপমেন্ট, ডিফেন্সের ইকুইপমেন্ট বানাতে, স্পোর্টসের ক্ষেত্রে, নিউট্রিশনাল বোঝার জন্য। ফরেন্সিক অ্যানথ্রোপোলজি, ফরেন্সিক স্টাডিতেও হেল্প করছে। মেথড অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য পার্সোনাল আইডেন্টিফিকেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন, কোনো ব্যক্তিকে চেনার জন্য, নতুন করে তৈরি করার জন্য। অ্যাপ্লাইড হিউম্যান জেনেটিক্স, যার ভেতর প্যাটার্নিটি ডায়াগনোসিস, যে কে কার বাবা এটা বোঝার জন্য। জেনেটিক কাউন্সিলিং করায়। ইউজেনিক্স, তারপর ডিএনএ টেকনোলজি ইন দ্য ডিজিজ অ্যান্ড মেডিসিনস, যেগুলো ডিএনএ রিলেটেড রোগ রয়েছে সেগুলো বোঝার জন্য। তারপর রয়েছে সেরোজেনেটিক্স অ্যান্ড সাইটোজেনেটিক্স ইন দ্য রিপ্রোডাক্টিভ বায়োলজি। তো এগুলোও টোটাল আসছে হচ্ছে কিসের ভেতর? এগুলো এটা হচ্ছে টোটালটা মিক্সড আপ কাইন্ড অফ। এটা পরে এটা সোশিও কালচারালের মধ্যে পড়তে পারে, এটা ল্যাঙ্গুয়েজের মধ্যে, এটা কালচারালের মধ্যে, এটা হচ্ছে বায়োলজিক্যালের মধ্যে, যে কোনো জায়গায় এটা পড়তে পারে, বিকজ এটা অ্যাপ্লিকেশন বেসড। তো এখানে যে টপিকগুলো দেওয়া আছে নট নেসেসারি যে এর ভেতরেই আসবে, এর বাইরে আর কোনো জায়গায় অ্যাপ্লিকেশন হতে পারে না, না তা নয়। অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি যে কোনো জায়গায় অ্যাপ্লাইড হতে পারে। আর এই অংশটার জন্য ম্যাক্সিমাম যে কোশ্চেন এসে থাকে দ্যাট ইজ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড কোশ্চেন বেশি আসে। লাস্টের 12 নম্বর পয়েন্টটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স বেসড এসে থাকে, এটাতে স্ট্যাটিক পোর্শন খুবই কম থাকে। সো এখানে তোমাদের
ইউপিএসসির অ্যানথ্রোপোলজি পেপার 1 কমপ্লিট। এইবার আসবো আমরা WBCS এর অ্যানথ্রোপোলজির পেপার 1-এ। আজকের ভিডিওতে আমরা পেপার 1টাই আলোচনা করতে পারবো, বিকজ অলরেডি ভিডিও 30 মিনিটস হয়ে গেছে। তো এখানে WBCS এর যে সিলেবাসটা রয়েছে অ্যানথ্রোপোলজি অপশনালে, যেগুলো কমন আছে সেগুলো আমি আর বোঝাচ্ছি না, আমি বলে দিচ্ছি যে এটা সেম ইউপিএসসি থেকেই রয়েছে, কারণ একই লাইন বারবার রিপিট করে বুঝিয়ে তো লাভ নেই। তো যেগুলো ইউপিএসসি থেকে একদম হুবহু তোলা রয়েছে সেগুলো আমি বোঝাচ্ছি না। যেগুলো নতুন নতুন রয়েছে, যেগুলো এক্সক্লুসিভলি শুধুমাত্র WBCS-এই রয়েছে, সেই জায়গাগুলো আমি বোঝাবো। আচ্ছা, জাস্ট আ সেকেন্ড। WBCS এর অ্যানথ্রোপোলজি অপশনাল, এই যে, চলো এখান থেকে আমরা একবার স্টার্ট করি। এই জায়গাটা একটু মুছে দিই তোমাদের এখানটাতে। ওকে, স্টার্ট। এখানে কি বলছে দেখো, পেপার 6 অপশনাল পেপার 1 250 মার্কস, সেমভাবে সেম অ্যাজ বিফোর, এটা আগে যা সিলেবাস ছিল একদম সেমই রয়েছে। এইবার বিষয়টা হচ্ছে কি, বিষয়টা বুঝতে হবে যে যদি WBCS এর পুরনো সিলেবাস লাগু থাকে তাহলে অ্যানথ্রোপোলজি অপশনালের মার্কস হয়ে যাবে 200 নাম্বার, কারণ এতদিন অবধি পুরনো সিলেবাসে এক্সামে অপশনাল পেপার 200 নাম্বারে হতো। যদি নতুন সিলেবাস লাগু হয়, সেটা এখন না হোক, বছর 2-3 পরের থেকেও যদি হয়, সেক্ষেত্রে হয়তো 250 মার্কস হয়ে যাবে। সো মার্কসটা এখনই কনফার্ম ধরার দরকার নেই। ইউপিএসসিটা 250ই থাকে, বাট WBCS এরটা আগে 200 ছিল, নতুন সিলেবাসে 250 বলেছিল। এবার দেখা যাক সেটা সেম থাকে না আলাদা হয়। সিলেবাসটা আগেরটাই রয়েছে, সিলেবাস কিছু বদলায়নি। তো চলো সিলেবাসটা দেখি কি বলছে। ইন্ট্রোডিউসিং অ্যানথ্রোপোলজি, যার ভেতর মিনিং, স্কোপ, অ্যানথ্রোপোলজি, মেজর ব্রাঞ্চেস অফ অ্যানথ্রোপোলজি সেম আছে ইউপিএসসির মতো। মেন ব্রাঞ্চ অফ অ্যানথ্রোপোলজি, যার ভেতর কী কী রয়েছে, সোশিও কালচারাল, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজি, আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজি, লিঙ্গুইস্টিক অ্যানথ্রোপোলজি, এগুলো সেমভাবে ওখানেও আছে, ইউপিএসসিতেও আছে, এখানেও আছে। ব্রিফ আউটলাইন অফ দ্য গ্রোথ অফ অ্যানথ্রোপোলজি, যার ভেতর এনলাইটমেন্ট, কলোনিয়ালিজম, অ্যানথ্রোপোলজি রয়েছে। এই জায়গাটাতে কিছুটা নতুন বলতে পারো, কাইন্ড অফ কারণ কলোনিয়ালিজম বা হচ্ছে অ্যানথ্রোপোলজির সাথে কলোনিয়ালিজমের যে সম্পর্কটা, এটা জেনারেলি ইউপিএসসি সিলেবাসে খুব একটা থাকে না। এরপর আসে হিউম্যান ইভলিউশন, হোমিনাইজেশন প্রসেস, সেম ওখানেও আছে, এখানেও আছে। থিওরিজ দেখো সেম রয়েছে, থিওরিজ অফ অর্গানিক ইভলিউশন, হিউম্যান ইভলিউশন অ্যান্ড এমার্জেন্স অফ ম্যান, বায়োলজিক্যাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস ইন হিউম্যান ইভলিউশন, থিওরিজ অফ দ্য অর্গানিক ইভলিউশন, এখানে থিওরিগুলো আগে দিয়ে দিয়েছে, ওখানে একটু পরে ছিল। প্রি ডারউইন, ডারউইন অ্যান্ড পোস্ট ডারউইন, সেম কনসেপ্ট, সেম আছে, চ্যাপ্টারও সেম আছে, শুধুমাত্র একটু টপিকগুলো একটু আগে পরে হয়েছে। সিনথেটিক থিওরি অফ ইভলিউশন, আউটলাইন অফ দ্য টার্মস অ্যান্ড কনসেপ্ট অফ দ্য ইভলিউশনারি বায়োলজি, একদম সেম আছে, শুধু এটা হয়তো একটা আলাদা আলাদা ছোটো ছোটো পয়েন্ট করে দেওয়া রয়েছে ইউপিএসসিতে, সেটাই এখানে WBCS সিলেবাসে একটু বড় করে আছে, আর কিছু ডিফারেন্স নেই। এরপর আসে নিউট্রাল থিওরি অফ দ্য মলিকিউলার ইভলিউশন, সেম ইউপিএসসিতেও আছে ওখানে। কনসেপ্ট অফ ইভলিউশনারি বায়োলজি, যার ভিতর স্কেলিটন চেঞ্জেস, যেমন স্কাল, ভার্টিবার কলাম, পেলভিক গ্রিডল, হিন্ডলিম, সেম ইভলিউশনারি বায়োলজির মধ্যে এই টপিকগুলো পড়তে হয়, ইউপিএসসির ক্ষেত্রেও পড়তে হয়, ঠিক আছে। এখানে অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি টার্মগুলোকে মেনশন করেছে, স্কাল, ভার্টিবার কলাম, এগুলো অ্যাকচুয়ালি ইউপিএসসিতে মেনশন থাকে না, ওখানে জাস্ট বলা থাকে ইভলিউশনারি বায়োলজি। সো তার ভেতরে এই জিনিসগুলোকেই পড়তে হয়, এখানে এটা মেনশনড আছে, আদারওয়াইজ একই সিলেবাস। ক্যারেক্টারিস্টিক্স অফ প্রাইমেট ক্লাসিফিকেশন, যেমন জেনারেল ফিচার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ দ্য নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি, এশিয়ান অ্যান্ড আফ্রিকান এপস, অ্যাজ ইট ইজ সেমভাবে আছে। কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগবে, দিদি এখানে নিউ ওয়ার্ল্ড মাঙ্কি, ওল্ড ওয়ার্ল্ড মাঙ্কি তো পেলাম না। না, ডোন্ট ওয়ারি, টপিকগুলো ওখানে মেনশন নেই। ওই যে প্রাইমেট দেওয়া রয়েছে না, প্রাইমেটের মধ্যে আমাদের সিলেবাসে যখন বই পড়বো দেখতে পাবো এই সেম টপিকগুলো আছে। কিচ্ছু না, WBCS এর সিলেবাসটাকে একটুখানি মানে টপিকগুলোকে ইলাবোরেট করে দিয়েছে সিলেবাসের মধ্যে, আর ইউপিএসসির ক্ষেত্রে মেন হেডিংগুলোকে দিয়ে দিয়েছে, বাট টপিকগুলোকে বেশি ইলাবোরেট করেনি। তো যখন আমরা কোনো পার্টিকুলার বই পড়ি অ্যানথ্রোপোলজির জন্য, তখন দেখতে পাই ওই সেম টপিকই থাকে। এরপরে 2.5-এ থিওরিজ অফ হিউম্যান অরিজিন, এটা ওখানে আছে, এখানেও আছে। তারপর 2.6-এ জিওলজিক্যাল টাইম স্কেল উইথ স্পেশাল রেফারেন্স টু প্লেস্টোসিন ইপোজ, ওখানে আমরা দেখলাম প্লেস্টোসিন ইপোজ। তারপর রয়েছে ডিস্ট্রিবিউশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাইলোজেনেটিক স্ট্যাটাস, ওখানেও আমরা দেখেছি ফাইলোজেনেটিক স্ট্যাটাস আছে, যেমন হচ্ছে এই যে প্যারাপিথেকাস, তারপর ড্রায়োপিথেকাস, শিভাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস আফ্রিকানুস, অস্ট্রালোপিথেকাস আফ্রিনিস, হোমো হ্যাবিলিস, এগুলো সেম ওখানেও আছে, এগুলো সেম আমরা অ্যাজ ইট ইজ ইউপিএসসি সিলেবাসে পড়েছি, স্টুডেন্টদেরও পড়িয়েছি, একদম একই থাকে। শুধুমাত্র নামগুলো ভালো করে বোঝো, নামগুলো WBCS একটু মেনশন করা আছে, ইউপিএসসিগুলোতে নামগুলো সব মেনশন করা নেই, কিছু কিছু আছে। হোমো ইরেক্টাস, জাভা ম্যান, পেকিং ম্যান, আর তারপর রয়েছে আর্কিক হোমোস্যাপিয়েন্স, নিয়ান্ডারথাল ম্যান, তারপর লা চ্যাপিলা অক্সালসেন্স এবং হচ্ছে তাবুন ম্যান। তারপর রয়েছে অ্যানাটমিক্যালি মডার্ন হোমোস্যাপিয়েন্স, যেমন ক্রোম্যাগনন, গ্রিমাল্ডি, চ্যালসিডিলি, এগুলো হচ্ছে আসছে টোটালটা আমাদের কিসে, ইউপিএসসিতেও আছে, এখানেও রয়েছে সেম সিলেবাসে। এরপর দেখো হিউম্যান জেনেটিক্স অ্যাজ ইট ইজ ভাবে দেওয়া রয়েছে, যেমন এই যে মেথডসের মধ্যে মেন্ডেলিয়ানিজম, টুইন স্টাডি, ক্রিপ্টো জেনেটিক্স, পপুলেশন জেনেটিক্স। শুধু পার্থক্যটা কোথায়, ইউপিএসসির ক্ষেত্রে এটাকে মাঝখানে প্রথমে একটুখানি দেওয়া হয়েছে, মাঝখানে অন্য অ্যানথ্রোপোলজি দিয়ে, আবার লাস্টের দিকে 9.1 থেকে স্টার্ট হয়েছে। WBCS এর ক্ষেত্রে কি পরপর সিরিজ ওয়াইজ দেওয়া হয়েছে, প্রথমে বায়োলজিক্যালটা, তারপর কালচারালটা, এইভাবে করে ভাগ ভাগ করে দেওয়া আছে, এইটুকুই পার্থক্য।
এখানে বায়োলজিক্যাল বেসিস অফ ইনহেরিটেন্স, ডিএনএ স্ট্রাকচার, রেপ্লিকেশন, রিকনস্ট্রাকশন, ফ্র্যাগমেন্ট লেন্থ, পলিমরফিজম, আরএফএলপি, তারপর ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিটস, তারপর ভিএনটিআর যেটাকে শর্টে বলে, তারপর শর্ট ট্যান্ডেম রিপিটস রয়েছে, প্রোটিন সিনথেসিস রয়েছে, জিন, অ্যালিল, সেল ডিভিশন। টোটালটা পিওর বায়োলজি সেকশনস থেকে আসছে, যেটা বায়োটেকনোলজি পড়াবার আগে যে কোনো টিচারটাই বুঝিয়ে নেয়, বায়োলজি না বুঝলে বায়োটেকনোলজি বোঝাটাও একটু ডিফিকাল্ট হয়। এরপর আসে কনসেপ্ট অফ হিউম্যান জেনম, যার ভেতর নিউক্লিয়ার জেনম, মাইট্রোকন্ড্রিয়াল জেনম, তারপর ক্রোমোজোম অ্যান্ড ক্রোমোজোমাল অ্যাবারেশনস ইন ম্যান, নিউমেরিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল অ্যাবারেশনস, তারপর পয়েন্ট মিউটেশনস অ্যান্ড স্যাটেলাইট ডিএনএ। একদম অ্যাজ ইট ইজ ইউপিএসসি সিলেবাসে থাকে। হয়তো কিছু কিছু টার্ম মনে হচ্ছে যে দিদি কই সিলেবাসের মধ্যে তো এই টার্মগুলো পেলাম না, বইয়ে পাবে, ডোন্ট ওয়ারি, বইয়ে পাবে, কারণ আমাদের পড়ানো আছে সেই জন্য জানি। তো এই যে টপিকগুলো আছে এগুলো একদম অ্যাজ ইট ইজভাবে ইউপিএসসির বইয়ে বা ডাব্লিউবিসিএসের সব বইয়ে একইভাবেই থাকবে। প্যাটার্ন অফ ইনহেরিটেন্সের কীরকম কী প্যাটার্ন রয়েছে, যেমন দেখো অটোজোমাল, সেক্স ক্রোমোজোমাল, মাল্টিফাংশনাল, পলিজেনিক, সেক্স ডিটারমিনেন্ট, সেক্স ইনফ্লুয়েন্স, ওখানেও আছে এখানেও আছে টপিকগুলো। অ্যাপ্লিকেশন অফ হিউম্যান জেনেটিক্স, এইবার হিউম্যান জেনেটিক্সকে অ্যাপ্লাই করা মানে হচ্ছে বায়োটেকনোলজি বলতে পারো। কনস্যাংগুইনিটি, ইনব্রিডিং অ্যান্ড দ্য জেনেটিক লোড, তারপর জেনেটিক কাউন্সেলিং, ফরেন্সিক অ্যানথ্রোপোলজি, পার্সোনাল আইডেন্টিফিকেশন, প্যাটার্নিটি আইডেন্টিফিকেশন, ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং অ্যান্ড ডার্মাটোগ্লাইফিক্স। তো এইগুলো আসছে কিসের, এগুলো আসছে টোটালটা বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে, স্পেশালি বায়োটেকনোলজি যেখানে এগুলোকে অ্যাপ্লাই করা হয়েছে। এরপর আসে হিউম্যান ভ্যারিয়েশন হচ্ছে 4 নাম্বার, তার ভেতরে অনেক ভাগ রয়েছে, যেমন দেখো কনসেপ্ট অফ রেসিজম, ওখানে একটু আগে আমরা দেখলাম। বেসিক্স অফ ভ্যারিয়েশন যেমন মরফোলজিক্যাল, যেমন হেয়ার অ্যান্ড আই, এগুলো ইউপিএসসিতেও আছে, চোখ আলাদা আলাদা, চোখের রং এক এক জায়গায় এক এক রকম হয়, চুলের কালার এক এক জায়গায় এক এক রকম হয়। মেট্রিক রয়েছে, যেমন স্ট্যাচু, হেড শেপ, মাথার সাইজ কীরকম, হাইট কীরকম। পলিমরফিক রয়েছে, যেমন জেনেটিক মার্কার রয়েছে, যেমন ধরো ব্লাড গ্রুপ ABO RH, তারপর HB PGM HP, ওয়াই ক্রোমোজোম, STR MT DNA, এই সমস্ত এগুলো কিসের মধ্যে আসছে, বেসিস অফ ভ্যারিয়েশন, ডিফারেন্ট ভ্যারিয়েশনসের মধ্যে পড়ছে। কনসেপ্ট অফ হিউম্যান ফিজিক অ্যান্ড সোমাটোটাইপ, কনসেপ্ট অফ হিউম্যান ফিজিক্স, এটাও কিসের মধ্যে, বায়োলজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যেই পড়ছে এবং এটাও ইউপিএসসিতে আছে। কনসেপ্ট অফ এথনিক গ্রুপস, যার ভেতর মঙ্গোলয়েড, ককাসয়েড, নিগ্রয়েড, অস্ট্রোলয়েড, এগুলো সব ইউপিএসসিতে সিলেবাসে রয়েছে। সো সেমভাবে এখানেও আমাদেরকে পড়তে হয়। এখানে কিসের ভেতর রয়েছে, এথনিক গ্রুপসের মধ্যে, যে টপিকটা রেস অ্যান্ড রেসিজম বলে ইউপিএসসি সিলেবাসে অনেকটা বড় ছিল, ওর মধ্যেই এগুলো আমাদেরকে পড়তে হবে। এরপর আসে হিউম্যান গ্রোথ অ্যান্ড নিউট্রিশন, ওটাও ইউপিএসসিতে রয়েছে, ওখানে দেখলাম আমরা কী রয়েছে। কনসেপ্ট অফ হিউম্যান গ্রোথ, স্টেজেস অফ গ্রোথ একটু আগে দেখছিলাম, প্রি ন্যাটাল, পোস্ট ন্যাটাল, অ্যাডালসেন্ট, এখানে পরেরগুলো দেয়নি, তার মানে এই নয় যে নেই, পরেরগুলোও রয়েছে, ঠিক আছে, একদম সেনিসেন্স অবধি রয়েছে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, যেমন জেনেটিক, এনভায়রনমেন্ট, নিউট্রিশনাল, সোশিও কালচার, ইকোনমিক্যাল, একদম ওখানেও আছে। মেথোডোলজি অফ হিউম্যান গ্রোথ, কীভাবে হিউম্যান গ্রোথ স্টাডি করছি, ওখানেও আছে, ইউপিএসসিতেও আছে। কনসেপ্ট অফ হেলথ অ্যান্ড ডিজিজ, এটাও সেমভাবে ইউপিএসসিতেও আছে এবং এখানেও রয়েছে। কনসেপ্ট অফ কমিউনিকেবল, নন কমিউনিকেবল ডিজিজ, ম্যালেরিয়া অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস রেসপেক্টিভলি, এখানেও এগুলোও ইউপিএসসিতে পড়তে হয়। এর বাইরেও অনেক রোগ আছে যেগুলো নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে পড়ে, যেগুলো আমাদেরকে এক্সামে লিখতে দেবে এবং আমাদের পড়তে হবে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি রিলেটেড ডিজিজ, যেগুলো নিউট্রিশনের অভাবে, এটাও আমরা বেসিক সায়েন্সের মধ্যেও পড়ে থাকি, কোন মানে পুষ্টির অভাবে কী কী রোগ হয়ে থাকে। এরপরে আসা হচ্ছে নিউট্রিশন, কনসেপ্ট অফ ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিয়েন্টস অ্যান্ড দেয়ার ডেফিসিয়েন্সিস, কী কী ডেফিসিয়েন্সির ফলে, যেমন হচ্ছে ভিটামিন এর অভাবে কী হয়, ভিটামিন B12 এর অভাবে কী হয়, মাইক্রো নিউট্রিয়েন্টসগুলোর অভাবে কী হয়ে থাকে, সেটাও দেখতে হবে। সেম ওখানেও আছে এটা। এরপর দেখো হিউম্যান অ্যাডাপ্টেশন 7 নাম্বার পয়েন্টে, শুধু নাম্বারিংগুলো একটু এদিক ওদিক হয়েছে, নামগুলো একটু এদিক ওদিক হয়েছে, আদারওয়াইজ যদি চ্যাপ্টার ওয়াইজ দেখা যায় একদম একইভাবে রয়েছে। কনসেপ্ট অফ হিউম্যান অ্যাডাপ্টেশন অ্যাসিমিলেশনস লাইক হট, কোল্ড অ্যান্ড হাই অল্টিটিউড, তারপর বার্জম্যানস অ্যান্ড অ্যালেন্স রুলস, সেম ওখানেও ছিল, কপস রুলস, অ্যালেন্স রুলস, এগুলোও আছে এখানে। 7.2-তে অ্যানথ্রোমেট্রি অ্যান্ড ইটস ইউজেস ইন আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান অ্যাডাপ্টেশনস লাইক BMI অ্যান্ড CI, ফিজিওলজিক্যাল ভ্যারিয়েবল, ব্লাড প্রেশার, পালস রেট, বডি কম্পোজিশন, ফ্যাট প্যাটার্নিং, তো এগুলো আসছে কিসের ভেতরে, অ্যানথ্রোমেট্রি অ্যান্ড ইটস ইউজেস ইন আন্ডারস্ট্যান্ডিং হিউম্যান অ্যাডাপ্টেশনস। এখানে কিছুটা পোর্শন বলতে পারো ইউপিএসসিতে থাকে, কিছুটা থাকে না, যেমন হচ্ছে BMI অ্যান্ড CI, ফিজিওলজিক্যাল ভ্যারিয়েশনের মধ্যে ব্লাড প্রেশার, পালস রেট, এগুলো খুব একটা জিজ্ঞাসা ইউপিএসসিতে করে না, বা ইউপিএসসির যে বইগুলো রয়েছে সেগুলোতে এই টপিকগুলো জেনারেলি খুব একটা কভার করে না, ঠিক আছে। তো এই টপিকটাকে, এই 7.2টাকে একটু সার্কেল করে রাখো, লাইক অ্যানথ্রোপোমেট্রি, এই টপিকটা জেনারেলি ইউপিএসসিতে কোশ্চেন এখন আর খুব একটা আসে না, ঠিক আছে, বা সিলেবাসেও খুব কোথাও মেনশন নেই অ্যানথ্রোপোমেট্রির কথা। তো সেক্ষেত্রে এটা একটা নতুন টপিক যেটা WBCS আমাদের পড়তে হবে। এরপর 8-এ কী বলছে, কালচারাল ইভলিউশন, এইবার এখান থেকে 8 নাম্বার থেকে স্টার্ট হচ্ছে টোটাল কালচারাল অ্যানথ্রোপোলজি, যেটা কিনা আমরা ইউপিএসসিতেও পড়ছি। টুল টাইপোলজি অ্যান্ড টেকনোলজি ফর টুল ম্যানুফ্যাকচারিং, ওখানেও আছে টুল ম্যানুফ্যাকচারিং, হয়তো এইভাবে সেম নাম দিয়ে নেই, বাট ওখানে পড়তে হবে, তোমাদেরও পড়তে হবে কালচারের মধ্যে।
এক্সকাভেশন, এক্সপ্লয়টেশন, সাইট সার্ভে, অ্যাপ্লিকেশন অফ দ্য GIS, এগুলো সেম ওখানেও আছে আর্কিওলজিক্যাল অ্যানথ্রোপোলজির মধ্যে। কনসেপ্ট অফ ডেটিং লাইক অ্যাবসলিউট ডেটিং, C14, KAR, রিলেটিভ যেমন ডেন্ড্রোক্রনোলজি অ্যান্ড স্ট্র্যাটোগ্রাফি, এগুলো আমাদেরকে পড়তে হয় ইউপিএসসিতেও। এরপর আসে ফিচার্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ প্রি হিস্টোরিক কালচার্স উইথ রেফারেন্স টু ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ, প্লেস্টোসিন, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, চালকোলিথিক, আয়রন এজ। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ওখানেও আমাদের পড়তে হচ্ছে, এখানেও পড়তে হচ্ছে। বাট একটা জিনিস খেয়াল করো, উইথ ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ, এইখানে ইন্ডিয়া আর ইউরোপেরটা পড়তে হচ্ছে, আর ওই পেপার ইউপিএসসির পেপার 1-এও তাই। বাট যখন এই সেম টপিক কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে পেপার 2-তেও রয়েছে, ঠিক আছে, তখন শুধুমাত্র ইন্ডিয়ারটা পড়তে হয়, তখন আর ইউরোপেরটা পড়তে হয় না। পেপার 1 ইজ অল অ্যাবাউট ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়া বোথ, বা স্পেশালি ওয়ার্ল্ডেরটাই বেশি। বাট যখন এটা পেপার 2-এ চলে আসে তখন শুধুমাত্র এক্সক্লুসিভলি ইন্ডিয়ার আয়রন এজ, ইন্ডিয়ার টাইম পিরিয়ডে কী কী ছিল না ছিল সেইগুলো পড়তে হবে। এরপরে আসবো হচ্ছে আমরা থিওরিজ অ্যান্ড কনসেপ্ট অফ কালচার অ্যান্ড সোসাইটি। তো থিওরিজ অ্যান্ড কনসেপ্ট অফ কালচার অ্যান্ড সোসাইটি, এখান থেকে সোশ্যাল অ্যানথ্রোপোলজি স্টার্ট হচ্ছে। ব্রিফ আউটলাইন অফ অ্যানথ্রোপোলজিক্যাল থিওরি, যেমন ইভলিউশনালিজম, ডিফিউশনিজম, ন্যাশনালিজম, স্ট্রাকচারালিজম, সিম্বলিজম, ইন্টারপ্রিটিভ অ্যাপ্রোচ, পোস্ট স্ট্রাকচারালিজম, পোস্ট মডার্নিজম, তারপর রয়েছে হারমেনিউটিক্স অ্যান্ড ফেনোমোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। লাস্টের যে দুটো পয়েন্ট রয়েছে, এই দুটো পয়েন্ট ইউপিএসসি সিলেবাসে নেই, WBCS-এ রয়েছে। পোস্ট মডার্নিজম অবধি জেনারেলি ইউপিএসসি সিলেবাসে থাকে, বাট এই যে হারমেনিউটিক্স অ্যান্ড দ্য ফেনোমোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, ফেনোমোলজিক্যালটা তবু কিছু কিছু জায়গায় কিউআই মানে কোশ্চেনে দেখা যায় বা কিছু বইয়ে কভার করে। তো বেসিক্যালি কিছু টপিক একটু এদিক ওদিক এক্সট্রা আছে, কিছু টপিক ম্যাক্সিমামটা 90%টাই সেম, বা 10% WBCS-এ নতুন টপিকও আছে। এরপরে 9.2-তে রয়েছে দেখো কনসেপ্ট, ব্রিফ আউটলাইন, যার ভেতর সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল অর্গানাইজেশনস, জেন্ডার, ইনস্টিটিউশন, গ্রুপ, কমিউনিটি, সেমভাবে ইউপিএসসিতেও আছে। কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইউপিএসসিতেও রয়েছে, যার ভেতর ডেফিনেশন অ্যান্ড ফিচার্স অফ কালচার অ্যান্ড সিভিলাইজেশন, কালচারাল রিলেটিভিজম, অ্যাকালচারেশন, এনকালচারেশন, ডিফিউশন, কালচারাল ল্যাগ, ওয়ার্ল্ড ভিউ, সিম্বল, একদম সেমভাবে ওখানেও থাকে। কিছু হয়তো মনে হচ্ছে দিদি এই টার্মগুলো তো ওখানে মেনশন পেলাম না, বাট সিলেবাসের মধ্যে রয়েছে, মানে বইয়ের ভেতর পেয়ে যাবে। অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ সিভিলাইজেশনকে পড়ার জন্য কী কী অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ রয়েছে ওখানেও আছে। অ্যাপ্রোচ হচ্ছে থিওরিগুলোকে বলা হয়ে থাকে, যারা সোশিও কালচারাল থিওরিজ ছিল তারা কী পদ্ধতি ইউজ করে তারা স্টাডি করেছে সেটাকেই অ্যাপ্রোচ বলা হয়। এলিমেন্ট অফ দ্য সোশ্যাল অর্গানাইজেশনস, যার ভেতর অন্যতম দেখো ফ্যামিলি, যার ডেফিনেশন, টাইপ, ফাংশন, রিসেন্ট চেঞ্জেস মানে কারেন্ট অ্যাফেয়ার্সের ভেতরে কিছুটা পড়বে, আর কিছুটা হচ্ছে জয়েন্ট ফ্যামিলি থেকে কী করে নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেল, বা জয়েন্ট ফ্যামিলির কী কী বৈশিষ্ট্য ছিল, নিউক্লিয়ার ফ্যামিলির কী কী বৈশিষ্ট্য হয়েছে, এতে মহিলাদের কী ভূমিকা চেঞ্জেস হয়েছে। সো এই সমস্ত জিনিসগুলো রিসেন্ট চেঞ্জেসের মধ্যে পড়ে। তারপর আসে দেখো 11.2-তে আসছে ম্যারেজ, যার ভেতর ডেফিনেশন, টাইপস, ফাংশন, রিসেন্ট চেঞ্জেস, ম্যারেজ পেমেন্ট যেমন ডাউরি অ্যান্ড ব্রাইড ওয়েলথ, ইনসেস্ট ট্যাবু বা ইনসেস্ট রেগুলেশন একই, প্রেফারেন্সিয়াল প্রেসক্রাইবড ফর্মস অফ ম্যারেজ, এগুলো সেমভাবে ইউপিএসসিতেও আছে। এরপরে আসছে কিনশিপ, ডেফিনেশন অফ কিনশিপ সিস্টেম, ইম্পর্টেন্স, টাইপ অফ কিনশিপ সিস্টেম, কিন টার্ম ক্লাসিফিকেশন, সেম ইউপিএসসিতেও আছে। এরপর আসে রুলস 11.4, রুলস অফ ডিসেন্ট অ্যান্ড অ্যালায়েন্স, রুলস অফ রেসিডেন্ট ডিসেন্ট গ্রুপ, ইউপিএসসিতেও রয়েছে, সেটা ফ্যামিলির মধ্যেই ডিসেন্ট গ্রুপটাকে দিয়ে দিয়েছে, ওরা একটা আলাদা টপিক করেছে। এরপর আসে ইকোনমিক অ্যানথ্রোপোলজি, যেটা আমরা ইউপিএসসিতেও একটু আগে দেখলাম, এখানেও 12-এ রয়েছে এবং আলাদা আলাদা পয়েন্টে করে দিয়েছে। কনসেপ্ট এবং অ্যাপ্রোচ, টু মেজর ওয়েজ অফ সাবসিস্টেন্স লাইক হান্টিং গ্যাদারিং অ্যান্ড প্যাস্টোরালিজম, হর্টিকালচার অ্যান্ড সেটেলড এগ্রিকালচার, ওখানেও রয়েছে। 12.3-তে রয়েছে প্রোডাকশন, ডিস্ট্রিবিউশন, যার ভেতর রেসিপ্রোসিটি, মার্কেট এক্সচেঞ্জ, রিডিস্ট্রিবিউশন, কনজামশন, গিফট এক্সচেঞ্জ, তো কীভাবে অ্যাকচুয়ালি জিনিস আদান প্রদান হয়ে থাকে বা বিনিময় প্রথা কীভাবে চলে, সেইটার প্রোডাকশন কীভাবে মার্কেটে মানে উৎপাদন হচ্ছে, বিনিময় হচ্ছে বা চেঞ্জেস আসছে, সেগুলো আসছে এর ভেতরে। এরপর আসে 12.4-এ পিজেন্ট, চাষি, এইগুলো চাষি অবধি এসে ইকোনমি কমপ্লিট হচ্ছে বা ইকোনমিক অ্যানথ্রোপোলজি কমপ্লিট হচ্ছে। এরপর আসে পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি, যেমন দেখো কি বলছে, ডেফিনেশন অ্যান্ড অ্যাপ্রোচ, কী কী পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি বলতে কী বোঝো, কীভাবে এটা স্টাডি করা যায়। দেখো একটা জিনিস খেয়াল করো, ইউপিএসসির ক্ষেত্রে আলাদা করে একটা থিওরি পেপার, আলাদা করে থিওরির জায়গা ছিল, বাট WBCS সিলেবাসের ক্ষেত্রে প্রত্যেকটা অ্যানথ্রোপোলজিকে ডিফারেন্ট সিলেবাসে দিয়েছে এবং তার সাথে তার অ্যাপ্রোচটাকে দিয়েছে। লাইক তুমি যখন ইকোনমিক অ্যানথ্রোপোলজি পড়ছো, সেটাকে নিয়ে যে অ্যানথ্রোপোলজি স্টাডি করেছে তার অ্যাপ্রোচটাকে তখন পড়ো। তুমি যখন পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি পড়ছো তখন তার অ্যাপ্রোচটা পড়ো। যখন বায়োলজিক্যাল পড়ছো, বায়োলজিক্যালের অ্যানথ্রোপোলজিক্যাল অ্যাপ্রোচ পড়ো। তো দ্যাট মিনস হচ্ছে টপিক ওয়াইজ, যেহেতু অ্যানথ্রোপোলজিস্টদের
থিঙ্কিং বদলে যায়, অ্যানথ্রোপোলজিস্টদের নাম বদলে যাচ্ছে, তাদের লেখা বদলে যাচ্ছে। তো সুতরাং তাদের অ্যাপ্রোচটাকে সেই টপিকের সাথে WBCS-এ দেওয়া আছে, বাট ইউপিএসসির ক্ষেত্রে সেটা নেই। ইউপিএসসির ক্ষেত্রে টোটাল যত অ্যানথ্রোপোলজিস্ট রয়েছে, টোটাল যাদের থিওরি রয়েছে, সেটাকে একটা জায়গায় করে সিলেবাসে দেওয়া আছে। এইবার মনে প্রশ্ন জাগবে, দিদি পরীক্ষায় তাহলে কীভাবে কোশ্চেন আসে? পরীক্ষাতে কিন্তু WBCS-এর প্যাটার্নটাতেই কোশ্চেন আসে, ইভেন ইউপিএসসিতেও তাই আসে। যখন পলিটিক্যাল অ্যানথ্রোপোলজি রিলেটেড কোশ্চেন আসলো, তার সাথে তার থিওরিস্টের নাম, অ্যানথ্রোপোলজিস্টের নাম, কী থিওরি তিনি দিয়েছেন, কীভাবে তিনি স্টাডি করেছেন, কী অ্যাপ্রোচ তিনি ইউজ করেছেন, কী টেকনিক ইউজ করেছে, সমস্ত কিছু লিখে তারপর আমাদেরকে অ্যাড করতে হয়। সো দ্যাট মিনস আমাদের অ্যাপ্রোচটা WBCS-এর সিলেবাসের মতোই থাকবে। এরপরে আসছে কি পাওয়ার, অথরিটি, সোশ্যাল কন্ট্রোল, ল, সোশ্যাল স্যাংশন অ্যান্ড গভর্নেন্স, এটা পলিটির মধ্যে সেমভাবে ওখানেও আছে। কনসেপ্ট অফ ব্যান্ড, ট্রাইব, চিফডম অ্যান্ড স্টেট, পলিটিক্যাল মুভমেন্ট, অ্যাপ্রোচেস অফ স্টাডি, টাইপস অফ সোশিও পলিটিক্যাল মুভমেন্ট, যেমন হচ্ছে রিভাইটালাইজেশন, মেসিসেনিক, সোশ্যাল সলিডারিটি, রিজনাল অ্যান্ড এথনিক। জেনারেলি এই টপিকটা যদি আমরা দেখি, এই যে অ্যাপ্রোচেস পলিটিক্যাল মুভমেন্ট, এই 13.4-এ এই টপিকটা মোটামুটি এখানে থাকে না, ঠিক আছে। পলিটিক্যাল মুভমেন্টের যে টপিকটা রয়েছে, এই টপিকটা কিন্তু এখানটাতে খুব একটা দেয় না, মানে ইউপিএসসি সিলেবাসের মধ্যে খুব একটা থাকে না। এরপরে 13.5-এ রয়েছে হচ্ছে এথনিসিটি ইউপিএসসিতেও রয়েছে, যেমন ডেফিনেশন, কনসেপ্ট অফ এথনিক বাউন্ডারি। এরপর 14-এর কী বলছে? অ্যানথ্রোপোলজি অফ রিলিজিয়ান, এটাও রিলিজিয়ান যেটা ওখানেও রয়েছে এখানেও আছে। ডেফিনেশন অফ রিলিজিয়ান, ফাংশনস অফ রিলিজিয়ান। এরপর আসে অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ রিলিজিয়ান, ধর্মকে পড়ার অ্যাপ্রোচ, ইন্টেলেকচুয়াল, সাইকোলজিক্যাল, ফাংশনাল, ইন্টারপ্রেটিভ, সেমভাবে ওখানেও আছে। এরপর আসে কনসেপ্ট, কি বলছে? মিথ, ম্যাজিক, উইচক্রাফট, সরসারি, ট্যাবু, টোটেম, ডিভিনিজম, ডিভিনেশন, রিচুয়াল, সিম্বলিজম ইন রিলিজিয়ান, সেমভাবে ওখানেও আছে, ইউপিএসসিতেও আছে, WBCS-এও আছে। রিলিজিয়াস স্পেশালিস্ট, যেমন শামান, উইচ ডক্টর, প্রিস্ট এটসেট্রা। ওই যেটা আমি বলছিলাম, উইচ ডক্টর মানে হচ্ছে যারা সেই ওঝা হয়, ওঝা বদ্যি, যারা ভূত প্রেত তাড়াতে পারে তারা, ঠিক আছে। তো প্রিস্ট জেনারেলি পুরোহিতদের বলা হয়ে থাকে। তো এরা হচ্ছে রিলিজিয়াস স্পেসিমেন্টস। এরপর 15-এ আসছে সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন, সমাজের ডিফারেন্ট লেয়ার্স, যেটা পিওর সোশ্যালের মধ্যে, সোসাইটির মধ্যে চলে আসছে। যেমন দেখো কি বলছে? ডেফিনেশন অ্যান্ড ফিচার্স, থিওরি এবং অ্যাপ্রোচ, সোশ্যাল অ্যানথ্রোপোলজি থিওরি এবং অ্যাপ্রোচ, টাইপস, যার ভেতর কাস্ট এবং ক্লাস আমরা পড়বো, এগুলো সব ইউপিএসসিতে আছে, শুধুমাত্র টপিকগুলোকে একটু অন্যরকমভাবে দিয়েছে। কনসেপ্টের মধ্যে রয়েছে স্টেটাস, রোল, এজ, সেট, গ্রেড, তারপর রয়েছে সোশ্যাল মোবিলিটি, এগুলো ওখানেও আছে। সোশ্যাল মোবিলিটি মানে হচ্ছে একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে চেঞ্জেস হওয়া, সোশ্যাল হায়ারার্কিতে যাওয়া বা নিচে আসা। এরপর আসে ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি, ওখানেও আমরা পড়েছি। ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি ছিল একদম লাস্টের দিকটাতে, এখানেও আছে ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। কী বলছে? ডেফিনেশন, স্কোপ অ্যান্ড অ্যাপ্রোচেস অর মেথডস অফ ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি। তারপর রয়েছে কনসেপ্ট অ্যান্ড কালচার অফ ইকোলজি, কীভাবে কাজ করছে। এমার্জিং ফিল্ড অফ দ্য সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজি, কী নতুন এমার্জিং ফিল্ড রয়েছে। এইটা আসছে হচ্ছে তোমাদের অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি বা কাইন্ড অফ বলতে পারো কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। এই যে 16 যেটা রয়েছে, 16.1, 16.2, এটা আসছে ইকোলজিক্যাল অ্যানথ্রোপোলজি বা এনভায়রনমেন্টের মধ্যে কিছুটা যাচ্ছে। বাট 17.1 এখান থেকে আসছে হচ্ছে লাস্টে, যেটা অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি বা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড হয়ে থাকে, সেটা দেখো এমার্জিং ফিল্ড মানে হচ্ছে কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায় সোশিও কালচারাল অ্যানথ্রোপোলজিকে, যার ভেতর দেখো ডেভেলপমেন্টাল অ্যানথ্রোপোলজি রয়েছে, ডেফিনেশন, স্কোপ, ডেভেলপমেন্ট, গ্লোবালাইজেশনস। তারপর রয়েছে লিগাল অ্যানথ্রোপোলজি, হিউম্যান রাইট। তারপর রয়েছে অ্যানথ্রোপোলজি অফ কমিউনিকেশন, ভিজুয়াল অ্যানথ্রোপোলজি, মাস মিডিয়া, পপুলেশন, পপুলার কালচার। এগুলো সবই হচ্ছে পপুলার কালচার, যেমন স্পোর্টস হতে পারে, মেডিকেলস হতে পারে, যেগুলো ইউপিএসসিতে একটা পয়েন্টের মধ্যে দিয়েছে। এখানে এটা 17-এর মধ্যে আরও অনেকগুলো ভাগ করে আমাদেরকে রেডি করতে হবে। এরপর 17.14-এ অ্যানথ্রোপোলজি অফ জেন্ডারের অ্যানথ্রোপোলজি, যেটা পুরুষ মহিলাদের যে ভেদাভেদটা রয়েছে সেটাকে কী করে ঠিক করা যেতে পারে। বেসিক, এবার 18-তে দেখো কি বলছে? বেসিক মেথড অফ ডাটা কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন। এইখান থেকে আসছে কি মেথডস। এই অবধি 17 অবধি যেটা গেল সেটা হচ্ছে অ্যাপ্লাইড অ্যানথ্রোপোলজি বা কারেন্ট অ্যাফেয়ার্স বেসড অ্যানথ্রোপোলজি। এইবার 18 থেকে কি বলছে? টুলস বা মেথডস বা যে পদ্ধতিতে করেছে সেটাও ইউপিএসসিতে ছিল এবং সেমটা এখানে লাস্টের দিকে দিয়েছে। বেসিক মেথডস অফ ডেটা কালেকশন অ্যান্ড ইন্টারপ্রিটেশন, কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ, এথনোগ্রাফি, ফিল্ড ওয়ার্ক, এগুলো আসছে এর ভেতরে। এরপরে সেমভাবে ওখানে ইউপিএসসিতেও ছিল বেসিক মেথডস, যেমন টেকনিক্স অফ ডেটা কালেকশন, অবজারভেশন, যেমন স্পেশাল রেফারেন্স, পার্টিসিপেন্ট অবজারভেশনস, ইন্টারভিউ, কেস স্টাডি, শেডিউল, কোশ্চেনারি, তারপর হচ্ছে জেনিওলজি, পিআরএ, আরআরএ এটসেট্রা। এগুলো সব ওখানে ইউপিএসসিতেও আছে, WBCS-এও আছে। অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপালস, যার ভেতর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, যেমন হচ্ছে সেন্ট্রাল টেন্ডেন্সি, যেমন হচ্ছে মিন, মেডিয়ান, মোড, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর, টেস্টিং অফ হাইপোথিসিস, যেমন টি টেস্ট, চি স্কোয়ার,
টেস্ট এটসেট্রা। এই যে অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপালস বলে যেটা রয়েছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এইটা জেনারেলি ইউপিএসসিতে খুব একটা থাকে না, ইউপিএসসি সিলেবাসে এই রিলেটেড আমরা খুব একটা কিছু দেখতে পাই না, অ্যাপ্লিকেশন অফ স্ট্যাটিস্টিক্যাল প্রিন্সিপালস। তো এখানে কি বলছে, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স যেমন সেন্ট্রাল টেন্ডেন্সি, মিন, মেডিয়ান, মোড, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর, কী ভুল হতে পারে জেনারেলি যখন স্ট্যাটিস্টিক্স কালেক্ট করা হয়ে থাকে, তার ভেতরে এই টপিকগুলো 18.3-র মধ্যে আসছে। তো এইখানে আমরা দেখতে পেলাম যে ইউপিএসসি এবং WBCS এর অ্যানথ্রোপোলজি অপশনালের সিলেবাসটা যদি আমরা কম্পেয়ার করি, তাহলে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে এখানে অলমোস্ট 90% জিনিস সেম আছে, 90% জিনিস সেম আছে, এবং WBCS এর সিলেবাসে এক্সট্রা 10% সিলেবাস রয়েছে। সো দ্যাট মিনস ইউপিএসসি সিলেবাস কভার করলে WBCS এটা তো কভার হচ্ছে, প্লাস WBCS এর অ্যানথ্রোপোলজি কভার করার জন্য আবার এক্সট্রা 10% মতো আমাদেরকে পড়তে হবে, কারণ কিছু কিছু টপিক রয়েছে যেটা এক্সক্লুসিভলি দেখলাম WBCS এ আছে, ইউপিএসসিতে নেই, এবং পেপার 2-তে আরও একটু বেশি আছে, পেপার 2-তেও ওয়েস্ট বেঙ্গলের অ্যানথ্রোপোলজিস্টদেরকেও আমাদেরকে স্টাডি করতে হয়। তো এইখানে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে গেছে, অলরেডি 50 মিনিটসের কাছাকাছি চলে গেছে, সো আমি আর এটা বেশি বড় করব না। এখানে আমরা পেপার 1টাই আলোচনা করলাম অ্যানথ্রোপোলজি অপশনালে, এরপর যে পার্ট 2টা আসবে সেখানে আমরা অ্যানথ্রোপোলজি অপশনালের যে পেপার 2 রয়েছে WBCS এর এবং ইউপিএসসি দুটোকে একসাথে করে কম্পেয়ার করব। তো এই ভিডিওটা এখানেই এন্ড করব। আশা করছি তোমাদের এই সিরিজটা থেকে উপকার হচ্ছে, যদি হয় তাহলে অবশ্যই একটি লাইক করেও কমেন্টে জানিও, আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, তাহলে তাদের উপকার হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।